আজকে আমাদের সঙ্গে বিশিষ্ট আইনজীবী ফেরদৌস শামীম। ফেরদৌস, প্রথমে আমি জিজ্ঞেস করব, নিজেকে বামপন্থী হিসেবে পরিচয় দেওয়াটা টেলিভিশন পর্দায় বা ডিজিটাল মিডিয়ায় এটা বেশি ভালো লাগে না আইনজীবী হিসেবে পরিচয়টা ভালো লাগে? তৃণমূলও আসে, বিজেপিও আসে, সিপিএমও আসে, আরএসপিও আসে, সিপিআইও আসে, আমাদের সকলেই আসে। অভিজিৎ গাঙ্গুলি মহাশয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাকে মান্যতা দিয়েছেন এবং সিনিয়র হিসেবে বলতেন। আবার আপনিও বিকাশ রঞ্জন ভট্টাচার্যের শিক্ষার্থী হিসেবে সেখানেই পাশ করার পর প্রথম গিয়েছিলেন। তাহলে দুই গুরু ভাইয়ের জন্যই কি এসএসসি মামলা এ পথে গেল, যেটা এ রাজ্যের তৃণমূল কংগ্রেস বারবার প্রমাণ করার চেষ্টা করে? হ্যাঁ, নিশ্চিতভাবেই। সম্প্রতি কুণাল ঘোষ তার টুইটার এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন, আপনি নাকি এসএসসির চাকরি প্রার্থীদের কেস লড়ার জন্য একাধিক চাকরি প্রার্থীর থেকে অগন্তি টাকা নিয়েছেন। গরু চুরি করতে হবে, না বাড়ি চুরি করতে হবে, না চাকরি চুরি করতে হবে। লক্ষ্মী এবং সরস্বতী লাভ হয়েছে ফেরদৌস শামীমের তৃণমূল সরকারের জন্য। ঋণী তো তৃণমূল সরকারের কাছে। আচ্ছা বলুন তো, ইমাম ভাতা বা পুরোহিত ভাতা দিয়ে কার কি উপকার হয়েছে বলুন? 800 বছর বাদে যদি কোনো হিন্দু শাসক সে যদি তার আইন প্রবর্তন করে, তাহলে অসুবিধাটা কোথায়? আমি আপনার এই ক্যামেরার সামনেই বলছি, আমার অনেক বন্ধু বান্ধব আছে বিজেপি। একজন যখন মক্কেল আপনার কাছে আসেন বা দরজায় ঠপ করে কড়া নেড়ে বলে আসতে পারি, আমার একটা কেস আছে, তখন কি মনে হয়? যেমন অনেক আইনজীবী আছেন, সুপ্রিম কোর্টে রয়েছেন, যারা দৈনিক 1 কোটি টাকার থেকে বেশি আয় করেন। যেই সব চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন তারা কি সুরাহা পাবে, কি মনে হয়? মামলাটি কিন্তু খারিজ করে দিয়েছে। ফেরদৌস শামীমের তো তৃণমূল কংগ্রেস করা উচিত ছিল, কারণ একমাত্র তৃণমূল কংগ্রেসই পারে ভারতীয় জনতা পার্টির অশ্বমেধের ঘোড়াকে পশ্চিমবঙ্গের সীমানায় দাঁড় করিয়ে দেওয়া। এই রাজ্যে রাজনৈতিকভাবে বিজেপি তার মাটি তৈরি করতে সক্ষম হয়েছে, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যতটা না কাজ করেছেন তার থেকে অনেক বেশি বলেছেন, তার ফলে এই রাজ্যে কিন্তু বিজেপির মাটি তৈরি হয়েছে। এ দেশের সংখ্যালঘুরা নিশ্চিন্তে নেই, এটা কি আপনি মনে করেন? হ্যাঁ, এটা আমি মনে Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222 97756962237. শুরু করছি R+ নিউজ রুম। আজকে আমাদের সঙ্গে বিশিষ্ট আইনজীবী ফেরদৌস শামীম। ফেরদৌস, আপনাকে স্বাগত R+ নিউজ রুমে। আপনার প্রতিটি দর্শককে আমার পক্ষ থেকে নমস্কার। ফেরদৌস, প্রথমে আমি জিজ্ঞেস করব, নিজেকে বামপন্থী হিসেবে পরিচয় দেওয়াটা টেলিভিশন পর্দায় বা ডিজিটাল মিডিয়ায় এটা বেশি ভালো লাগে না আইনজীবী হিসেবে পরিচয়টা ভালো লাগে? দেখুন, আমি দুটো সত্তা নিশ্চিতভাবেই রয়েছে। সেটা হচ্ছে আইনজীবী, আমি পেশাগতভাবে একজন আইনজীবী, এবং একজন আইনজীবী তো কোনো পন্থী হতে পারেন না, বামপন্থী বা দক্ষিণপন্থী কোনো পন্থী হতে পারেন না। অ্যাডভোকেট একটা আমাদের নির্দিষ্টভাবে যে আইনজীবী সত্তা, সেই আইনজীবী সত্তা আমি পেশাগতভাবে, এবং সেই সত্তার ক্ষেত্রে আমি কোনো কম্প্রোমাইজ করি না, এবং সে কোনো পন্থার জন্যও নয়, কোনো কিছুর জন্যই। সেটা একটা পরিচয়। আর আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি প্রতিটি মানুষের একটা রাজনৈতিক সত্তা থাকা প্রয়োজন, এবং সেই রাজনৈতিক সত্তার জায়গা থেকে নিশ্চিতভাবেই আমি বামপন্থী হিসাবেই নিজেকে তৈরি করতে চাই। কারণ আমি মনে করি আমি গতকাল যে মানুষটি ছিলাম আজকে তার থেকে কিছুটা হয়তো উন্নততর মানুষ হব। সেই ভাবনা চিন্তা থেকেই আমি বলতে পারেন যে একটা পথ তো বেছে নিতে হয় রাজনৈতিকভাবে, এবং যেহেতু এই বিশ্বাস করি যে প্রতিটি মানুষের একটা রাজনৈতিক সত্তা থাকা প্রয়োজন, সেই রাজনৈতিক সত্তার জায়গা থেকে এবং নিজেকে ওই যে বললাম না উন্নততর, গতকালের ফেরদৌস শামীমের থেকে আজকে ফেরদৌস শামীম একটা উন্নততর ফেরদৌস শামীম হবে, সেই পথ, সেই যাত্রাপথকে আপনি বলতে পারেন যাত্রাপথ তৈরি করার ক্ষেত্রে একটা পন্থা অবলম্বনের ক্ষেত্রে আমি মনে করি বামপন্থী হিসাবে এবং বামপন্থাকে অবলম্বন করা উচিত বলে আমি মনে করি। জীবনে কি ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আইনজীবী হওয়ার? বাড়িতে কি আইনজীবী হওয়ার এরকম ঘটনা আছে? তার কারণ আমরা বিশেষভাবে দেখি যে বলিউডের ক্ষেত্রে, টলিউডের ক্ষেত্রে অথবা আইনের ক্ষেত্রে বংশ পরম্পরায় একটা ঐতিহ্য থাকে। সেক্ষেত্রে কি ফেরদৌস শামীম, তার কি একটা ঐতিহ্য ছিল, বাড়িতে কেউ আইনজীবী ছিলেন? না, আমার বাবা বা দাদু ছিলেন না, কিন্তু তার আগের প্রজন্ম ছিল। ফলে আপনি বলতে পারেন যে একটা গ্যাপ প্রজন্ম বলতে পারেন,
তার কারণ, এবং সেটা নিয়ে যে আমি একদম ছোটবেলা থেকে জানতাম সেরকম বিষয়টা নয়। এটা একটা বলতে পারেন যে সময়ের প্রবাহে আমি আইনজীবী তৈরি হয়েছি, সেটা অন্য বিষয়। কারণ হচ্ছে আমি মনে করি না যে ওই আইনজীবী থাকলেই আইনজীবী তৈরি হওয়া যায়, এরকমটাও আমার চিন্তা ভাবনা নয়। হ্যাঁ, নিশ্চিতভাবে আইন পেশার সঙ্গে যখন যুক্ত হয়েছি, যখন আইন পড়তে শুরু করেছি, তখন নিশ্চিতভাবেই এই পেশার সঙ্গে সংযুক্ত হব বলেই পড়তে শুরু করেছি। এবং আমি এই যে প্র্যাকটিসটা করব, এটা আমি ভেবেই আইন পাঠ নিতে শুরু করেছি। কিন্তু বাবা বা শ্বশুর মশাই যদি আইনজীবী হয় তাহলে তো সুবিধা হয় ক্লায়েন্টের ক্ষেত্রে, পরিচয়ের ক্ষেত্রে। সেটা অস্বীকার করি না, কিন্তু আপনার তার সঙ্গে আমি সঙ্গে সঙ্গে নিশ্চিতভাবে বলবো যে আপনি যদি দেখেন, আমি যদি কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমি একাধিক উদাহরণ দিতে পারি, আমি নামের মধ্যে যাচ্ছি না। দেখবেন একাধিক প্রথম প্রজন্মের যারা আইনজীবী তারা সফল হয়েছে। আবার একাধিক এরকম মানুষ আছেন যারা অত্যন্ত নামী সফল আইনজীবীর পুত্র বা কন্যা, তারা সফল হতে পারেনি। এই উভয় উদাহরণই রয়েছে। আমি মনে করি না, ধরুন আপনার বাবা বা মানে যে কোনো আইনজীবীর বাবা, ধরুন আইনজীবী, তিনি হয়তো প্রথম 4টে 5টা 10টা 20টা ক্লায়েন্ট পেলেন তার বাবার কাছ থেকে বা তার বাবার ক্লায়েন্ট, কিন্তু তিনি যদি তার পারফরমেন্স যদি সঠিকভাবে না দেখাতে পারেন, সেই মানুষগুলো তার মক্কেল হিসেবে নাও থাকতে পারে। ফলে এটা খুব স্বাভাবিক, যিনি এই পেশায় আসছেন তাকে তার নিজের ছাপ রাখতে হয় এবং তাকে নিজেকে প্রতিদিন প্রমাণ করতে হয়। এবং এই পেশাতে আসা একটা অনেকটা বলতে পারেন ওই প্রতিদিন যেহেতু প্রমাণ করতে হয়, প্রতিদিন গিয়ে নতুন করে আমার দাঁড়াতে হয়, এই পেশাতে আসার পেছনে ওটা একটা সব থেকে বড় কারণ ছিল। কারণ নিজেকে প্রতিদিন ভাঙতে হয়। আজকে আমি যে মামলায় যেভাবে সওয়াল করলাম, যে প্রেক্ষিতে সওয়াল করলাম, আগামীকাল হয়তো সেই প্রেক্ষিত থাকবে না অন্য একটি মামলায়। ফলে সেটার জন্য নিজেকে আবার মোল্ড করতে হয়, তার জন্য পড়াশোনা করতে হয়। ফলে সে এই পেশার বলতে পারে এটা একটা চার্ম। আমি সেই চার্মটাকে, সত্য কথা, এই পেশার ক্ষেত্রে বলতে পারেন সেই চার্মটাকে আমি এনজয় করি। এবং এই পেশাটা আমার কাছে অনেকটা বলতে পারেন যে মানে ওই বাঁচার রসদের মতো। প্রতিদিন নতুন নতুন করে সমস্যা আসে, সেই সমস্যার আবার সমাধান করতে হয়, নতুন করে ভাবতে হয়, নতুন করে পড়াশোনা করতে হয়, নতুন করে ড্রাফট তৈরি করতে হয়। ফলে এই যে নতুন নতুন বিষয় আসে, সেটা আমার এই পেশার ক্ষেত্রে বলতে পারেন আমাকে বাঁচতে সাহায্য করে, এই পেশাকেও আমাকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য। আমি এই বিষয়ে প্রশ্ন করবো, কিন্তু তার আগে একবার জেনে নিই, বাবা বিচারক ছিলেন, সুপ্রিম কোর্ট হতে পারেন, কলকাতা হাইকোর্টের হতে পারেন, অন্য কোর্টেও হতে পারে। তার ছেলে যখন সওয়াল করতে দাঁড়ায়, তখন বিচারকদের মধ্যে, যেহেতু কোনো বিচারকের ছেলে, কোথাও কি পক্ষপাতিত্ব থাকে বা কোথাও কি তার কথা শোনার ক্ষেত্রে আগ্রহটা বেশি থাকে? আমার সেরকম মনে হয়নি এবং মনে হয়ও না। তার কারণ আমরা যে প্রজন্মের এখন বর্তমানে আছি, এবং সেই প্রজন্মের আপনি বলতে পারেন যে আমি যদি কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দিকে তাকাই, বেশিরভাগ ক্ষেত্রে যারা এই মুহূর্তে কোর্ট আনকোর্ট, আমি এটা তো ধরুন প্রফিসিয়েন্সি তো পার্থক্য থাকে, ডিগ্রি অফ প্রফিসিয়েন্সি, কোর্ট আনকোর্ট যারা ধরুন এই মুহূর্তের সফল আইনজীবী, তারা বেশিরভাগই প্রথম প্রজন্মের, বেশিরভাগই, অনেকটা অংশ। এবং এই যে বলছেন যে বাবা বিচারক হলে বা বাবা নামী আইনজীবী হলে তার প্রতি পক্ষপাতিত্ব, আমি কখনো ফিল করিনি। রাদার মানে নতুন মুখ, আমি মনে করি নতুন মুখগুলো গ্রহণ করার ক্ষেত্রে আদালতও অনেক বেশি সাবলীল বলে আমার নিজের মনে হয়েছে, ব্যক্তিগতভাবে মনে হয়েছে। আমরা তো মানে বলতে পারেন আমরা তো মানে নাম পরিচয়হীনভাবেই আদালত প্রাঙ্গণে এসেছি এবং সেইভাবেই আদালতে গৃহীত হয়েছি। মানে আদালতে যেমন বিচারকদের কাছে গৃহীত হয়েছি, আদালত কক্ষে গৃহীত হয়েছি, আদালতের লবিতে গৃহীত হয়েছি, মক্কেলদের কাছে গৃহীত হয়েছি, সোসাইটি অ্যাট লার্জের কাছেও গৃহীত হয়েছি। ফলে এই যে গ্রহণের ক্ষেত্রে আমি বলবো যে এই এখন আজকের দিনে দাঁড়িয়ে আমি বলবো যে ওই মানে আপনাকে প্রতিদিন ওই প্রমাণ করতে হয় আপনার প্রফিসিয়েন্সি দিয়ে। এবার ধরুন একেবারেই যে হয় না, একটাও ঘটনা হয় না, সে সব ক্ষেত্রেই অবশ্যই। ফলে এটাকে আপনি বলতে পারেন না, এটাকে বলতে পারেন এটা রুল অফ দ্য গেম না। আমার মনে হয় না এটা রুল অফ দ্য গেম। আমার রাদার অন্যটাই মনে হয়েছে, যে রাদার যার নাম পরিচয় নেই, যার কোনো ব্যাগেজ নেই, তিনি নিজের মতো করে পথ তৈরি করে। আমরা তো নিজের মতো করে পথ তৈরি করেছি। ফলে তার পথ তৈরি করার পথটা অনেক বেশি নিজের মতো করে হয়।
কারণ আমার ছেলে যদি এই প্রফেশনে আসে, সে হয়তো বা, যদিও আমি চাইবো না মানে আমার থেকেই শুরু করুক, আমি কখনোই চাইবো না, কিন্তু তবুও বা বা ধরুন একজন আইনজীবীর পুত্র বা কন্যা তিনি যদি আসেন, তার বাবার যে তৈরি করা পথে হয়তো হাঁটতে হতে পারে তাকে, যদি হাঁটেন, তাহলে তাকে কিন্তু একটা ব্যাগেজ নিয়ে হাঁটতে হবে। কিন্তু আমার ক্ষেত্রে তো সেই ব্যাগেজ ছিল না, আমার তো কোনো দায়ী ছিল না আমার কোনো বাবার নাম রাখার, আমার তো কোনো দায়ী ছিল না আমার বাবার মানে ওই নির্দিষ্ট স্ট্রিমের তিনি হয়তো সফল আইনজীবী যদি হতেন, তাহলে সেই নির্দিষ্ট স্ট্রিমেই প্র্যাকটিস করা আমার তো কোনো দায়ী ছিল না। কারণ আমার বাবার আমার মক্কেল রাখতে হবে এরকম কোনো দায়ও ছিল না, আমার মক্কেলই ছিল না। আমাকে নিজেকে তৈরি করতে হয়েছে, আমাকে যে স্ট্রিম পছন্দ হয়েছে, যে মামলা পছন্দ হয়েছে, যে মামলা পেয়েছি এর পছন্দেরও বিষয় নেই, যে মামলা পেয়েছি সেই মামলা নিয়েই তৈরি হয়েছে, সেই মামলা নিয়ে এগিয়ে গেছি। গডফাদার অনেক সময় থাকে না, অনেক ফিল্ডে গডফাদার থাকে বা সিনিয়র, যার কাছে শুরু করলাম। একদমই যে ব্র্যান্ডে শুরু করা হয়, যে ব্যক্তির সঙ্গে, যে ব্যক্তিকে গডফাদার করে সিনিয়র হিসেবে শুরু হলো, অনেক ক্ষেত্রে সেটাই তো বোধহয় প্রশস্ত পথ হয়ে যায়। এক্ষেত্রে ফিরদৌস শামীমের বক্তব্য কি? একজন গডফাদার দরকার আইনের জগতে? না, দেখুন আমাদের পেশায় নিশ্চিতভাবেই একটা সিনিয়রের ভূমিকা রয়েছে, এটা অস্বীকার আপনি করতে পারেন না। এবং আমরা প্রত্যেকেই কোনো না কোনো সিনিয়রের চেম্বারে জয়েন করেই তারপরে সেখান থেকে পার্ট নিয়ে, কারণ আমাদের যে আইন পার্ট, তথাকথিত আইন পার্ট এবং যে প্র্যাকটিস ওয়ার্ল্ড, সেটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী। এবং সেক্ষেত্রে আপনাকে কোনো সিনিয়রের চেম্বারে যে আইনজীবী হিসেবে জয়েন করবেন, আমি যেমন বিকাশবাবুকে সিনিয়র হিসেবে পেয়েছি এবং আমি সত্যি করে নিজেকে ভাগ্যবান মনে করি এরকম একজন সিনিয়র পেয়েছি, যে তিনি অনেক কিছু শিখিয়েছেন এবং এখনো পর্যন্ত প্রতিদিনই শেখান। তো মানে হ্যাঁ, নিশ্চিতভাবেই সেটা হলে একটা ভালো সিনিয়র পেলে নিশ্চিতভাবেই চলার পথটা একটু মসৃণ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এটা একটা বলতে পারে এটা গুরুমুখী বিদ্যা, মানে আপনাকে যেভাবে শিখাচ্ছে আপনিও অনেকটা সেইভাবে শিখবেন। তো প্রাথমিক শিক্ষাটা যেহেতু সিনিয়রের কাছ থেকেই পাওয়া যায়, সেহেতু প্রাথমিক শিক্ষা নিয়ে আপনি চলতে শুরু করবেন, কিন্তু আলটিমেট তো আপনাকে পথ তৈরি করতে হবে, আপনার পথ তো আপনার মতো করে তৈরি করতে হবে। আপনি যদি সেই হিসেবে বলেন যে ধরুন আমি কোট আন কোট নামি সিনিয়র, তিনি তো একজন বা দুজন জুনিয়র আছে তা তো নয়, তার কাছে অনেক অনেক জুনিয়র, কিন্তু সকলেই কি আবার সেই একই স্তরের একই প্রফিসিয়েন্সি লেভেল থাকে না, তাদের ডিগ্রি অফ প্রফিসিয়েন্সি ভিন্নতর হয়। এবং তারা আবার যখন সিনিয়র হন তাদের চেম্বার থেকেও নিশ্চিতভাবে একই সমমান সম্পূর্ণ আইনজীবীও তৈরি হচ্ছেন, সেরকমও নয়। ফলে এটা বলতে পারেন যে নিশ্চিতভাবে সিনিয়র একটা ভূমিকা থাকে, কিন্তু সেই সিনিয়রের কাছ থেকে যে গ্রহণ করছে তার গ্রহণ করার ক্যাপাবিলিটি কতটা, তিনি সেই গৃহীত বস্তু থেকে কতটা কোর্টে গিয়ে সেটা সাবমিশন আকারে রাখতে পারছেন, তিনি তার প্র্যাকটিস জীবনে কতটা সেটা ফলো করতে পারছেন, কতটা সে পরিশ্রম করতে পারছেন। এবং এই পেশায়, বিশেষ করে আইন পেশার ক্ষেত্রে নিশ্চিতভাবে বুদ্ধিমত্তার একটা জায়গা রয়েছে, পড়াশোনার একটা জায়গা রয়েছে, এটা তো বটেই, কিন্তু তার সঙ্গে আপনাকে প্রতিদিন যে পরিশ্রম করতে হয়, হার্ডওয়ার্ক, এটা অত্যন্ত ক্রুশিয়াল রোল প্লে করে বলে আমি মনে করি আইনজীবীর ক্যারিয়ার একদম। ধরুন প্রাক্তন বিচারপতি, সদ্য প্রাক্তন বিচারপতি, এখন সাংসদ ভারতীয় জনতা পার্টি, অভিজিৎ গাঙ্গুলি মহাশয়, তিনিও তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাকে মান্যতা দিয়েছেন এবং সিনিয়র হিসেবে বলতেন। আবার আপনিও বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আপনার সিনিয়র, তার আপনি সেই হিসেবে আমি বলবো যে শিক্ষার্থী হিসেবে সেখানেই পাশ করার পর প্রথম গিয়েছিলেন। তাহলে দুই গুরু ভাইয়ের জন্যই কি এসএসসি মামলা এ পথে গেল, যেটা এ রাজ্যে তৃণমূল কংগ্রেস বারবার প্রমাণ করার চেষ্টা করে? না, এরকম করে আমি দেখি না। তার কারণ হচ্ছে, প্রথম কথা বলি, যে সময় মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয় যে সময় বিকাশবাবুর সাথে করেছে, আমি শেষ দিকের কিছুটা তিনি যখন এসএসসির আইনজীবী ছিলেন পেয়েছি, কিন্তু মানে যে সময়ে তিনি বিকাশবাবুর সঙ্গে মূল প্র্যাকটিসটা করেছেন সেই সময়ে একদম পুরোপুরি পেয়েছি সেরকম বলবো না। ফলে হ্যাঁ, নিশ্চিতভাবে তিনি যখন সেই সিনিয়রের সঙ্গে ছিলেন খুব স্বাভাবিকভাবে অনেক কাজ করেছেন, এবং শুধু উনি বলে নয়, অনেক মানে এখন যারা বিচারপতি রয়েছেন তারা কাজ করেছেন, কিন্তু তাদের প্রত্যেককে যে তাদের কাজের সঙ্গে একসঙ্গে ছিলাম সেরকমও নয়। ফলে হ্যাঁ, মানে অভিজিৎ গাঙ্গুলি মহাশয়কে আমি এসএসসির যখন তিনি এসএসসির
হয়ে অ্যাপিয়ার করতেন, অ্যাপিয়ার করেছি, মানে ইভেন আদার সাইড অ্যাপিয়ার করেছি, উনি এসএসসির হয়ে অ্যাপিয়ার করেছেন, আমরা পিটিশনার পক্ষের হয়ে অ্যাপিয়ার করতাম। ফলে সেই ক্ষেত্রে মানে ওনাকে যে সরাসরি একই চেম্বার থেকে পেয়েছি এরকম বিষয়টা এরকম ছিল না। ফলে এটা বলাটা একদম মানে সরলীকরণ রূপ হবে। ফলে এই সরলীকৃত রূপটাকে আমি এই মুহূর্তে গ্রহণ করছি না। হ্যাঁ, নিশ্চিতভাবে দেখুন আমাদের হাইকোর্টে যদি আপনি দেখেন, হাইকোর্ট সুপ্রিম কোর্টে ওই ক্ষেত্রে যদি দেখেন তা আপনি দেখবেন যে হয়তো একই সিনিয়রের কাছে কাজ করেছে, কেউ হয়তো ধরুন গভর্নমেন্ট প্যানেলে রয়েছে, আবার কেউ পিটিশনার পক্ষের হয়ে আইনজীবী হিসেবে অ্যাপিয়ার করছেন, যখন ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস করতে শুরু করেছেন, এবং এটা হামেশাই ঘটে। তার অর্থ এই নয় তার সেটার জন্য সুবিধা অসুবিধা এটা নির্ভর করে না, একদমই মানে সেটা খুব স্বাভাবিক সাধারণ বিষয়। যে যখন ধরুন আপনি ধরুন একটা চেম্বারে আপনি জয়েন করলেন, মানে যে কোনো আইনজীবী আমি জয়েন করলাম, তারপরে সেই চেম্বার থেকে ধরুন একটা সময় পরে তো সবাই ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস শুরু করে, তাই ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস শুরু করার পর আমি হয়তো আমার মতো করে মামলা করছি, সেই চেম্বারে আর একজন ব্যক্তি আছে তিনি আবার ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস শুরু করে তিনি তার মতো প্র্যাকটিস করছেন, এবং হয়তো অনেক ক্ষেত্রেই হয় দুটো আলাদা পক্ষের হয়ে অ্যাপিয়ার করছে। অবশ্যই। হ্যাঁ, সেটা তার মানে আপনি বলছেন দুই গুরু ভাই এমন কোনো ব্যাপার নয়। যখন আপনি ওকালতি করতেন তখন আপনি আইনজীবী এবং তিনি যখন বিচারকের আসনে বসেন বিচারক। আমি এবার খুব হালকা চালে প্রশ্নটা করছি। দেখুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাকে আমরা অনেকদিন ধরে সাংবাদিক হিসেবে চিনি। সুদর্শন চেহারা, সুকণ্ঠের অধিকারী, সুবক্তা, এবং তার কথা বলার মধ্যে একটা গভীর প্রত্যয় আছে, এটা অস্বীকার করতে পারবো না। কিন্তু বিকাশবাবুর কাছাকাছি যেই জুনিয়রই যায় সেই বামপন্থী হয়ে যায়। মানে এরকম কোনো কি একটা অপ্রচলিত বা এরকম কি একটা প্রচলিত ধারা আছে অলিখিত, যেই জুনিয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে যাচ্ছেন তিনি কিছুদিন বাদে থেকেই বামপন্থী হয়ে যাচ্ছেন? না, এটা সকলেই যে হয়ে গেছেন বা সকলেই যে বামপন্থার চর্চা করেন বিষয়টা সেরকম নয়। অনেক জুনিয়র আছেন, হয়তো আপনারা প্রত্যেকের হয়তো নাম না জানতে পারেন, এরকম অনেক জুনিয়র রয়েছে যারা সরাসরি রাজনীতির সঙ্গেও যুক্ত নয়। ফলে এরকম অনেক জুনিয়র রয়েছে, হয়তো কয়েকজনকে দেখে হয়তো ভাব মনে করতে পারেন, কিন্তু বিষয়টা সেরকম নয়। নিশ্চিতভাবে হ্যাঁ, একটা মানুষ সে তার সঙ্গে কাজ করছেন, তার জীবন আদর্শ দেখছেন, তার জীবনবোধ দেখছেন, সেটা দেখে আকৃষ্ট হওয়াটা এটা নতুন মানে খুব কি মানে আপনি খুব অস্বীকারও করছেন না যে আপনার বামপন্থী হয়ে যাওয়ার পেছনে আপনার সিনিয়রের না মানে আমি অস্বীকার হচ্ছে না। হয়তো বা দেখুন আমার বাড়িতেও কিন্তু এই চর্চা ছিল, আমার আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই মানে সারা জীবন এই রাজনীতি করেছেন এরকম অনেকেই আছেন। ফলে আমি যে মানে বিকাশবাবুর চেম্বারে জয়েন করার পরে আমি এটা মানে ফিল করেছি যে বামপন্থার প্রতি আমার ইনক্লিনেশন দেখানো উচিত, বিষয়টা এরকম নয়, তাহলে সেটা ভুল বলা হবে। কিন্তু হ্যাঁ, নিশ্চিতভাবেই মানে সেটা থেকে হয়তো তিনি যেভাবে চর্চা করেন সেটা থেকে নতুন নতুন পথ তৈরি হয়, নতুনভাবে দেখতে শিখি, সেটা তো অবভিয়াসলি তৈরি হয়েছে, এবং বিশেষ করে সমাজ বোধের ক্ষেত্রে এবং মানবিক বোধের ক্ষেত্রে নতুন করে মানে দেখতে শিখি, সেটা অস্বীকার করা। ফিরদৌস, এবার যে প্রসঙ্গটা উত্থাপন করব কোনোভাবে ব্যক্তিগতভাবে আহত হবেন না। দেখুন, হাইকোর্টে আমি এমন অনেক আইনজীবীর নাম জানি যারা এ রাজ্যে সংখ্যালঘু। আপনাকে চিনি, এরকম আরো অনেকের, আমি বারী সাহেবের নাম করতে পারি, আরো অনেকের নাম করতে পারি। কোথাও কি মনে হয়েছে হাইকোর্ট চত্বরে, আদালতে আপনার নাম ফিরদৌস শামীম, সেই জন্যে কোনো বৈষম্যের শিকার হয়েছেন কখনো এর সমাজে? না, আমি ব্যক্তিগতভাবে ফিল করিনি। আমি এটা এবং অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে পারি আমি ব্যক্তিগতভাবে এটা ফিল করি। রাদার আমি বলবো যে আমি যে মহলে মানে চলাচল করি, যে মহলে আমার মানে আমরা নিজেদের মধ্যে আদান প্রদান করি, সেই মহলটা বলতে পারেন হয়তো বা মানে আমরা যে চর্চা করি, হয়তো সাম্যবাদ চর্চা করি বা ধর্মনিরপেক্ষতার চর্চা করি, ফলে সেটা আমাকে কোনোদিন ফিল করায়নি বা ফিল করিনি। এবং যে আমি বলবো না যে একদম নেই সেটা আমি বলছি না, কিন্তু আমার ক্ষেত্রে আমি বলতে পারি আমি কোনোদিন ফিল করিনি, এবং সত্যিই কোনোদিন ফিল করিনি। অনেকে এটা আমাকে জিজ্ঞাসা করেছেন, কিন্তু আমি কোনোদিন ফিল করিনি। আমি রাদার বন্ধুদের কাছে মানে খুব কমফোর্টেবল। আমার এই যে ধরুন বলতে পারেন যে আপনি যদি কোট আনকোট জিজ্ঞাসা করে যে সংখ্যালঘুরা মুসলিমই বলি, তাহলে আরো বেশি একদম ডিফাইন করা হয়, এর জন্য কোনো প্রতিবন্ধকতা বা সুবিধা কোনোটাই ফিল করিনি। আমি মানুষ হিসাবে, একজন আইনজীবী হিসাবে যেভাবে গৃহীত হওয়া উচিত সেভাবেই গৃহীত হয়েছে, এবং আমি মনে করি এটাই তো এই পেশার মানে বলতে পারেন মাধুর্য।
এই পেশা তো আপনাকে গ্রহণ করে অ্যাজ এ আইনজীবী। আপনি আইনজীবী হিসাবে আপনার পারফর্ম সেটার কোনো ধর্ম নেই, বর্ণ নেই, এবং আমাদের সংবিধানও সেই কথাই বলছে। একদম। এবং শুধু তাই না, এই পেশার কি বলুন তো মাধুর্যতা কোথায় বলুন তো? মানে এই পেশার মাধুর্যতা হচ্ছে আপনি আদালতে যখন সাবমিশন করছেন, আপনি একজন আইনজীবী হিসেবে সাবমিশন করছেন, এবং আপনি আপনার মক্কেলের হয়ে আপনি আদালতের সামনে বিং অফিসার অফ দ্য কোর্ট আপনি কিন্তু সাবমিশনটা রাখছেন। ফলে এই যে মানে বলতে পারেন এই যে পেশার মাধুর্যতার জন্য এই যে ব্যক্তি পরিচিতি মানে আপনার ব্যক্তি চর্চা, এই বিষয়গুলো কিন্তু পেশার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করে বলে আমারও কখনো মনে হয়নি। এবার ধরুন কেউ কি ফিল করে না, নিশ্চিতভাবে হয়তো তারা ফিল করলেও করতে পারেন, কিন্তু আমার যে মেলামেশার যে পরিধি বা পরিবেশ যেটা বলতে পারেন, আমার যে চর্চা, আমার যে ধরুন বন্ধু বান্ধব বলতে পারেন, তারা কোনোদিন আমাকে ফিল করতে দেয়। তাহলে বলছেন আপনার এই মুহূর্তে যে মহলের মধ্যে আছেন, এটা মুক্ত চিন্তা মানুষজনই বেশি, সেখানে সংকীর্ণ চিন্তা ভাবনার মানুষজন কম। আমি সত্য কথা বলি, আপনি যে প্রশ্ন আমি সেই সব মানুষদের সঙ্গেই মেলামেশা করতে পছন্দ করি, হয়তো বা তাদের সঙ্গে বন্ধুত্ব তৈরি হয়, মানে যাদের সঙ্গে ফ্রিকোয়েন্সি লেভেল ম্যাচ করে আর কি। তারা সকলেই মুক্ত মনে, তারা ওই ধর্মনিরপেক্ষভাবে ভাবেন, তারা সাম্যবাদে বিশ্বাস করে, বা অন্ততপক্ষে ধরুন বিশ্বাস না করলেও তারা লিবারাল থট রাখেন। আমি আপনার এই ক্যামেরার সামনেই বলছি, আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা ধরুন সরাসরি বলি, যারা ধরুন বিজেপি মানে তারা ধরুন রাজনৈতিকভাবে বিজেপির সঙ্গে একাত্ম বোধ করে, কিন্তু তাদের সঙ্গে বন্ধুত্বের জায়গা থেকে বা তাদের সঙ্গে ধরুন ইভেন তারা হয়তো আমার থেকে বয়সে সিনিয়র বা পেশাগতভাবেও হয়তো বেশি দিন প্র্যাকটিস করছেন, কিন্তু তারা যখন আমার সঙ্গে মেশেন বা আমি তাদের সঙ্গে মিশি, মানে সেই যে লিবারাল থট সেটার যে এক্সচেঞ্জ হয়, মানে সেটা আমার কখনো ফিল করতেই দেয় না। কিন্তু এটা কি মনে হয় এই গোটা দেশে মানে উত্তরপ্রদেশের কিছু ঘটনা বা বিভিন্ন জায়গা থেকে যে খবর আসে, এই দেশের সংখ্যালঘুরা নিশ্চিন্তে নেই, এটা কি আপনি মনে করেন? হ্যাঁ, এটা আমি মনে করি। মানে ফিরদৌস শামীমের তো তৃণমূল কংগ্রেস করা উচিত ছিল, কারণ একমাত্র তৃণমূল কংগ্রেসই পারে ভারতীয় জনতা পার্টির অশ্বমেধের ঘোড়াকে পশ্চিমবঙ্গের সীমানায় দাঁড় করিয়ে দেওয়া। আমি এই ক্ষেত্রে বলি যে বিজেপির যে সাম্প্রদায়িকতা, আমি একটু এবার রাজনীতির প্রশ্ন যেহেতু করলেন, বিজেপির যে সাম্প্রদায়িকতা তার সঙ্গে তাল মিলিয়ে এই ক্ষেত্রে এই রাজ্যের ক্ষেত্রে তৃণমূল কিন্তু সমভাবে তার সাম্প্রদায়িকতার বিষবাষ্প কিন্তু গোটা সমাজে ছড়িয়েছে। আমি কয়েকটা উদাহরণ দিই, এবং সেটা কোনো প্রয়োজন ছিল না। যেমন ধরুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একদিন হঠাৎ করে বললেন ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে যে এখানে মুসলমানদের জন্য হাসপাতাল হবে। এটা তো কখনো হতে পারে না, কোনো হাসপাতাল তো মুসলমান বা হিন্দু এভাবে তো মানে কোনোদিনই তৈরি হতে পারে না। দেখুন মানে এটা তো হতে পারে যে হয় হাসপাতালের সামনে ধরুন, আমি আমার তৃণমূলের বন্ধুদের বলেছি যে হাসপাতালের সামনে একজন ধরুন অ্যাক্সিডেন্ট করে গেলেন, তিনি ধর্মবিশ্বাসে হিন্দু, তাহলে কি ওই হাসপাতালে ডাক্তারবাবু বলবে যে তুমি ধর্মবিশ্বাসে হিন্দু তাই তোমাকে আমি চিকিৎসা করব না? এটা তো হতে পারে না। ফলে এই যে ধরুন কথাগুলো বলা, এটা কি বলুন তো এই সাম্প্রদায়িক যে বিভাজন সেই রেখাটাকে আর একটু স্পষ্ট করে দেওয়া। ফলে এই রাজ্যে যেমন ধরুন যদি রাজনৈতিকভাবে বলেন, এই রাজ্যে রাজনৈতিকভাবে বিজেপি তার মাটি তৈরি করতে সক্ষম হয়েছে, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের বিভিন্ন কথাবার্তা বলে, এবং কথাবার্তা যতটা না কাজ করেছেন তার থেকে অনেক বেশি বলেছেন, তার ফলে এই রাজ্যে কিন্তু বিজেপির মাটি তৈরি হয়েছে। না হলে অন্যথায় কখনোই সম্ভব ছিল না এই রাজ্যের পক্ষে, অন্ততপক্ষে এই রাজ্যের ক্ষেত্রে বিজেপির মাটি তৈরি হওয়া। তার কারণ এই রাজ্যের যে সাধারণ মানুষের আপনি বলতে পারেন সামাজিক ক্ষেত্রে ব্যক্তি জীবনে যে চর্চা ছিল, এবং সেটা দীর্ঘদিনের চর্চা, সেখানে কিন্তু এই সাম্প্রদায়িক রাজনীতির খুব একটা বেশি জায়গা ছিল না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একজন মানে বলতে পারেন যে শাসক দল, সে ক্ষমতায় রয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে তিনি যে যা ডেলিভার করছেন, তিনি যা কথাবার্তা বলছেন, সেটা মানুষের মনে কিন্তু এই জায়গাটা তৈরি করে দিয়েছে, সাম্প্রদায়িক রাজনীতির জায়গা তৈরি করে দিয়েছে, যেটা কিন্তু এই রাজ্যকে আমি মনে করি এই রাজ্যকে বেশ কিছুটা পিছিয়ে দিয়েছে। তারপরে আপনি বলছেন 2011 সালের পর থেকে, অর্থাৎ পরিবর্তনের পর থেকে এ রাজ্যে ধর্মের মেরুকরণ আরো বেশি তীব্র হয়েছে। না, 2011 পর থেকে আমি মনে করি না, আমি মনে করি তার আগে থেকে। আপনি দেখুন নন্দীগ্রামে জমি নেওয়া হচ্ছে, সেই সময়ে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বললেন না জমি নেওয়া হবে না। তিনি কি প্রচার করলেন? মুসলমানদের জমি নেওয়া হচ্ছে।
আপনার নিশ্চিতভাবে মনে থাকবে সাংবাদিক হিসেবে। এই যে প্রচার হলো, সেই প্রচার কিন্তু তিনি ক্ষমতায় আসার পূর্বে থেকেই শুরু করেছেন। এই রাজ্যে সেই সময় সাচার কমিটির রিপোর্ট তার প্রেক্ষিতে এই রাজ্যের সাপেক্ষে বললেন যে বামেরা তারা মুসলমানদের জন্য কিছু করেনি, মুসলমানরা এই রাজ্যের মুসলমানরা পিছিয়ে আছে। দেখুন, এটা ঠিক, মুসলমানরা পিছিয়ে আছে, এটা নিয়ে আমি নিশ্চিতভাবে অন্য প্রেক্ষিতে বলবো, কিন্তু তার কারণ কোনো বামপন্থী রাজনীতি ছিল, তার কারণ অন্য কিছু ছিল। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে প্রচার শুরু হলো, এই যে তিনি যে রাজনীতি শুরু করলেন যে মুসলিমরা বঞ্চিত, একটা বিশেষ অংশ বঞ্চিত, এই বলে তিনি প্রথম রাজনীতি শুরু করলেন। তারপরে তিনি যেকোনো এইখান থেকে তিনি বললেন আমি মুক্তির পথ কি, এই মুক্তির পথ তিনি দিতে শুরু করলেন ইমাম ভাতা দিয়ে। যে ইমাম ভাতা দিয়ে গোটা সমাজের কি হবে? ওই ইমামের ছেলেকে যদি তার তার শিক্ষা দীক্ষা, তার জন্য স্বাস্থ্যের ব্যবস্থা, তার কর্মসংস্থানের ব্যবস্থা, এটা না তৈরি করে ইমাম ভাতা দিয়ে আপনি আসলে ওই বিভাজন রেখাটাকে আরো বেশি সুস্পষ্ট করলেন। আপনাকে পরবর্তীতে পুরোহিত ভাতা দিতে হল। আচ্ছা বলুন তো, ইমাম ভাতা বা পুরোহিত ভাতা দিয়ে কার কি উপকার হয়েছে বলুন তো? একজন ধর্মপ্রাণ মুসলিম বা একজন ধর্মপ্রাণ হিন্দু, তিনি তার মন্দিরের জন্য বা মসজিদের জন্য, যিনি ওই মন্দিরে এনগেজড হয়ে আছেন বা মসজিদে এনগেজড হয়ে আছেন, তাকে দেবেন, এবং সেটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এই যে ধরুন দুর্গাপুজোয় সরকার অনুদান দিচ্ছে। আচ্ছা আগে কি অনুদান যখন ছিল না তখন কি দুর্গাপুজো হতো না? নাকি তখন মানুষজন কম ধর্মপ্রাণ ছিল? কোনোটাই ছিল না, কোনো প্রয়োজনই ছিল না এই বার্ডেনটা নিজের কাঁধে নেওয়া। সেটা দিয়ে অন্য কিছু করা যেত, একটা অন্তত হাসপাতাল তৈরি করা যেত, একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা যেত। সরকারের কাজ তো আর এটা হতে পারে না যে কোনো বিশেষ ধর্ম সম্প্রদায়ের একটা বিশেষ বিশেষ ধরনের পুজোকে বা আপনি ধরুন অন্য যা কিছুই হোক না কেন সেই উৎসব পালন করে, ওরস পালন করে, এটা তো কোনো সরকারের কাজ হতে পারে না। কিন্তু এইগুলো করে আসলে যেটা করলেন সেটা সাম্প্রদায়িক রাজনীতিকে আরো সুস্পষ্ট করলেন, এবং তার ফলে এরা যে বিজেপি মাটি পেয়েছে এবং তারা তারপরে সেটা চর্চা করেছে। দেখুন, যেটা হয়নি ইমাম ভাতা দেখিয়ে বলেছে দেখুন মুসলিম অ্যাপিসমেন্ট হচ্ছে, আপনারা আমার পক্ষে আসুন, আবার পরবর্তীতে তাকে পুরোহিত ভাতা দিতে হয়েছে। খুব সুন্দরভাবে বললেন। আমার এবার প্রশ্নটা খুব হালকা চালে। বামপন্থীরা এত সুন্দর কথা বলে, কখনো সামাজিক মাধ্যমে, কখনো টেলিভিশন ক্যামেরায়, কখনো বা রাস্তায় দাঁড়িয়ে একেবারে প্যাডেস্টালে দাঁড়িয়ে একটা পথসভায়, কিন্তু তারা ভোট পায় না। এটা কেন মনে হয়? সব বামপন্থী এত সুন্দর কথা বলতে পারে কিন্তু ভোটটা পায় না কেন? দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে মানে বিশেষ করে আপনি যদি এই লোকসভার প্রেক্ষিতে বলেন, আমি এই লোকসভার ভোটকে আমি মনে করি মানে গণতন্ত্র বাঁচানো, ভারতবর্ষের গণতন্ত্রের যখন যখন ক্রাইসিস তৈরি হয়েছে, ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করেছে ভারতবর্ষের মানুষ। সেটা ইমার্জেন্সি বলতে পারেন, বা আজকের মোদী সরকারের প্রেক্ষিতে ভারত সরকার তৈরি হওয়ার ক্ষেত্রে বলতে পারেন। আপনি দেখুন, গত 10 বছরে একটা কোটা সরকার, ভারত সরকার একটা ব্যক্তির সরকার তৈরি হয়ে গেল, ভারত সরকার মোদী সরকার তৈরি হয়ে গেল। এই মোদী সরকারকে যে ভারত সরকারে রূপান্তর করলো সেটা কিন্তু ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরের কোনো অংশ নয়। এখন পশ্চিমবঙ্গের মানুষ খুব স্বাভাবিকভাবে, দেখুন বামপন্থীরা তার ক্ষমতা বেশ কিছুটা তার ক্ষয় হয়েছে, এই অবস্থায় দাঁড়িয়ে এই যে ভারতবর্ষের মানুষ দেশ বাঁচাতে চাইলো, এবং সেখানে কিন্তু ভোট হয়েছে এভাবে, আপনি গোটা দেশব্যাপী আপনি অ্যানালিসিস করুন, প্রো মোদি অর অ্যান্টি মোদি। এখন ধরুন পশ্চিমবঙ্গের মানুষ যখন দেখছে অ্যান্টি মোদি ভোট দিতে হবে, তখন অ্যান্টি মোদি ভোট কাকে দিতে হবে সে দেখুন ওই আপনি নিচের সেটিং বলুন, এটা বলুন, সেটা বলুন, কিন্তু আপনি যদি বলতে পারেন ওই যে ক্যানভাস করানোর জন্য মোদী সরকারকে ভারত সরকারে রূপান্তর করানোর জন্য অ্যান্টি মোদি ভোট কোন পকেটে দিতে হবে, সেই সূত্রে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তারা কিন্তু তারা কিন্তু ওই বেছে নিল একটা নির্দিষ্ট দলকে। এটা কিন্তু আপনি কখনোই ভাববেন না, এটা কিন্তু যদি তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় বা তার অতি বড় সমর্থক এটাকে ভাবেন যে এটা তৃণমূল কংগ্রেসের পক্ষের ভোট বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষের ভোট, তাহলে কিন্তু তারা রাজনৈতিক যে প্রেক্ষিত সেটার ভুল অ্যানালিসিস করছেন। তার কারণ এবারের ভোট ছিল দেশ বাঁচানোর ভোট, মোদী সরকারকে ভারত সরকারের রূপান্তর করার ভোট, এবং সেই ভোটের সাপেক্ষে অ্যান্টি মোদি ভোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল। এটা কখনোই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষের ভোট নয়। ফলে এই রেজাল্ট কিন্তু আপনি আগামী বিধানসভায়, আপনাকে আজকে আমি বলে যাচ্ছি, আপনি নিশ্চিতভাবে আপনার
আর্কাইভে এটি রাখবেন, এই ভোটের আপনি কোনো প্রকার প্রতিচ্ছবি আপনি আগামী মিউনিসিপ্যালিটি ভোটে বা বিধানসভা ভোটে মানে 2026-এ আমরা পাবো। পাবেন না। তাহলে কি কোথাও বামপন্থীদের পশ্চিমবঙ্গের শোচনীয় পরাজয়ের পরেও ফেরদৌস শামীম আশাবাদী যে দেশের মানুষ তারা সংবেদনশীল এবং তারা তাদের রাজনৈতিক বোধে তারা তাদের দেশ এবং সংবিধান বাঁচাতে চেয়েছে? আমি দেশের মানুষ, দেশ বাঁচাতে সর্বদাই পুরো ভারতবর্ষের মানুষ দেশ বাঁচাতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই জন্য আমি এমার্জেন্সির উদাহরণও দিলাম, সেই জন্য আজকের প্রেক্ষিতে এবারে লোকসভা ভোটের উদাহরণও দিলাম। তার কারণ গোটা দেশের মানুষ এই ভারতবর্ষের যে বহুত্ববাদ না, ভারতবর্ষের বহুত্ববাদ কোনো নেতা বা কোনো রাজনৈতিক দল তারা ক্লেম করতে পারেন, আমরা রেখেছি, কিন্তু ভারতবর্ষের বহুত্ববাদ, ভারতবর্ষের গণতন্ত্র টিকিয়ে রেখেছে ভারতবর্ষের মানুষ। এবং ভারতবর্ষের যে পরিবেশ, পরিস্থিতি, সাংস্কৃতিক চর্চা, এটা ভারতবর্ষের বহুত্ববাদকে রক্ষা করেছে এবং এটাই ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করে চলে প্রতি মুহূর্তে, এবং সেটা প্রমাণ হচ্ছে। তার কারণ সেটা ইমার্জেন্সির সাপেক্ষেও দেখতে পারেন, আজকের সাপেক্ষেও দেখতে পারেন। মানে আজকে যে আপনি একজন সাংবাদিক হিসাবে যেটা ফিল করছেন, যে আজ থেকে 6 মাস আগে যেটা ফিল করতেন আর আজকে যেটা ফিল করছেন, আপনাকে যদি আমি একদম নিরপেক্ষভাবে বলি যে আপনি বলুন তো, ভারতবর্ষে আজ থেকে 6 মাস আগে রাজনৈতিক প্রশাসনিক প্রেক্ষিত যা ছিল আর আজকে গোটা ভারতবর্ষে রাজনৈতিক প্রশাসনিক প্রেক্ষিত কি এক রয়েছে? না, প্রেক্ষিত বদলেছে। এটা কে করেছে? ভারতবর্ষের মানুষ করেছে। দেখুন, আমি জাস্ট উদাহরণ দিই, তাহলে পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, ভারতবর্ষ, এই ধরুন পশ্চিমবঙ্গের মানুষ, এই যে ধরুন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ, তাহলে কি এত মানুষ দুর্নীতির পক্ষে ভোট দিলেন? এটা কি আপনি ইন্টারপ্রিট করবেন এই ভোট সাপেক্ষে? নাকি এটাকে ইন্টারপ্রিট করবেন এইভাবে যে এই মানুষগুলো দেশ বাঁচানোর জন্য ভোট দিল, তাদের কাছে এই যে একজন বা দুজন বা চারজন নেতা দুর্নীতি করলো, সে তার থেকে বেশি বড় বিপদ বলে মনে হয়েছে যে যারা দেশকে ভেঙে দিতে চাইছে, দেশের বিপদটাকে আরো বড় বিপদ বলে তারা মনে করেছে। সেই জন্য দুর্নীতির ইস্যুটাকে এবারে নজর আন্দাজ করেছেন। কিন্তু সামনের বারে, কারণ এরা জানেন যে এবারে যদি ভোট আমরা দিই, তাতে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পরিবর্তন হবে না বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তন হবে না, কিন্তু এবারে দেশ বাঁচাতে হবে। দেশ বাঁচানোর লড়াইয়ে তারা বেছে নিয়েছেন একটা পক্ষ, কিন্তু সেই পক্ষকে ভোট দেওয়া মানে তারা দুর্নীতির পক্ষে ভোট দিলেন। অনেকেই বলছে যে দুর্নীতির ইস্যু তো কি হলো, এত যে দুর্নীতির অভিযোগ, মানুষ তো তাদেরই ভোট দিল না। এই মানুষজনকে আপনি যদি এই সরলীকৃত রূপে আপনি এই মানুষগুলোকে দেখেন, এতজন মানুষকে দেখেন, তাহলে কিন্তু আপনি রাজনৈতিক যে প্রেক্ষিত, রাজনৈতিক যে বিশ্লেষণ, এটা সঠিক করছেন না বলে এটা আমার ব্যক্তিগত অভিমত। এই মুহূর্তে একটা সময় আপনাদের পকেটে থাকতো যে এই যে পকেট সংস্করণ সংবিধানের, এখন তো রাজনীতিতে সংসদে সবার হাতে হাতে রয়েছে, ভালোই লাগে দেখতে। তা আমি জানি না আপনি জানেন অনলাইনে এই পকেট যে সংবিধান, খুব সুদৃশ্য সংবিধান, সেটা আউট অফ অর্ডার হয়ে গেছে, আউট অফ স্টক। তার কারণ হচ্ছে নেই আর কি। তা এই আউট অফ প্রিন্ট হয়ে গেছে নাকি জানি না, কিন্তু আউট অফ স্টক এটা একদম পরিষ্কার। কারণ আমারই অনেক বন্ধুরা কিনতে চেয়েছে, তারা পাচ্ছে না। আমি তাদের সবাইকে বলেছি হাইকোর্টের কোন কোন গলিতে গেলে পাওয়া যেতে পারে। তা এটা কি আপনার কোথাও মনে হয়েছে সংবিধানটা বেঁচে গেল? হ্যাঁ, আমার মনে হয়েছে, অন্ততপক্ষে এবারের ভোটে মনে হয়েছে। তার কারণ যে পদক্ষেপ শুরু করেছেন, সেই প্রেক্ষিতে আমার মনে হয়েছে। দেখুন, শুরু হয়েছে, আমি যেদিন ওই মেজর ক্রিমিনাল সেগুলোকে রিপ্লেস করে নতুন যে আইন এনেছিল, সেই প্রেক্ষিতে একটা আলোচনায় আমি বলেছিলাম যে এখান থেকে আমার কিন্তু বেশ সমূহ বিপদ বলে মনে হচ্ছে। দেখুন, হিটলার যে মুহূর্তে জার্মানিতে তিনি ক্ষমতায় এলেন, সেই মুহূর্তে কিন্তু গোটা বিশ্বজনীন আপনি যদি অ্যানালিসিস করেন, তাহলে দেখবেন সেই মুহূর্তে জার্মানির সংবিধান সর্বোৎকৃষ্ট সংবিধান বলে পরিগণিত হতো বিশ্বব্যাপী। কিন্তু একজন মানুষ, তিনি শাসক হিসাবে তিনি তার যে ক্ষমতা, তার অপপ্রয়োগ করে কি করতে পারেন, সেটা কিন্তু আমরা হিটলারের জার্মানিতে দেখেছি। এবারে মোদির ভারতে ক্ষমতা, নিরঙ্কুশ ক্ষমতা, আমরা দেখলাম যে ভারতবর্ষের 3টে মেজর ল, সেটা একেবারে রিপ্লেস হয়ে গেল। দেখুন, আইনের তার একটা ডাইনামিসিজম আছে।
আইন একটা গতিশীল বস্তু, সেই জন্য তো আইনসভা, এবং আইনসভা নির্দিষ্ট সময় অন্তর বসে যে সমাজের যে গতিময়তা, সেই গতিময়তার সঙ্গে সাযুজ্যতা রাখতে হবে। আইনে সেই জন্য অ্যামেন্ডমেন্ট প্রভিশন রয়েছে, নতুন আইন আনারও প্রভিশন রয়েছে। নতুন আইন কখন তৈরি করতে হয়? যখন সেই প্রেক্ষিতটা নতুন, সেই জন্য নতুন আইন আনতে হয়। কিন্তু এই যে ক্রিমিনাল মেজর লয়ের ক্ষেত্রে প্রেক্ষিত নতুন ছিল, অ্যামেন্ডমেন্ট করে এই আইনগুলো কিন্তু রাখা যেত। তাহলে নতুন আইন আনলেন কেন? দেখবেন প্রচার হলো কি গোটা দেশব্যাপী, যে আমরা কলোনিয়াল হ্যাংওভার রাখবো না, এই তো প্রচার হলো। দিয়ে বেশ কিছু নাম দেওয়া হলো, যে নামগুলো থেকে স্পষ্ট হয়ে যাচ্ছিল যে আসলে কি চাইছে। আসলে সংবিধানকে কি মনুসংহিতা দিয়ে রিপ্লেস করতে চাইছে? আসলে কি ভারতবর্ষের যে বহুত্ববাদ রয়েছে, সেই বহুত্ববাদকে নষ্ট করতে চাইছে? আচ্ছা, আমি এখানে একটু থামাচ্ছি। এখানে অনেকেই প্রশ্ন তোলেন যে 500 বছরের বেশি সময় ধরে মুঘলরা বা বাইরে থেকে আগত, সেটা ফরগনা প্রদেশ হতে পারে বা আফগান হতে পারে, তারা তাদের শাসন ব্যবস্থা চালিয়ে গেছে এই ভারতবর্ষের ওপর। আবার 300 বছর ইউরোপিয়ানরা, বিশেষত ব্রিটিশরা, তারা তাদের মতো শাসন ব্যবস্থা চালিয়েছে। তা 800 বছর বাদে যদি কোনো হিন্দু শাসক সে যদি তার আইন প্রবর্তন করে, তাহলে অসুবিধাটা কোথায়? Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. এই যে আপনি এতক্ষণ ধরে উদাহরণ দিলেন, আপনি একটা উদাহরণ দিলেন, সেটা হচ্ছে রাজতন্ত্রের উদাহরণ। পরবর্তীতে উদাহরণ দিলেন সাম্রাজ্যবাদ উদাহরণ, ইম্পেরিয়ালিজম। এবার এখান থেকে তো আমরা শিফট করে এসেছি, আমরা তো গ্রহণ করেছি সেই ব্যবস্থাপনাকে, যে ব্যবস্থাপনা এই মুহূর্তে দাঁড়িয়ে সর্বোৎকৃষ্ট ব্যবস্থাপনা বলে মনে করি, সেটা হচ্ছে গণতন্ত্র। এখন গণতান্ত্রিক পরিমণ্ডলে আপনি যদি মনে করেন সেই গণতান্ত্রিক পরিমণ্ডলে একটা মধ্যযুগীয় ব্যবস্থাপনাকে আপনি চাপিয়ে দেবেন এবং তাতেই গণতান্ত্রিক যে ব্যবস্থাপনা সেটা টিকে থাকবে, সেটা কখনোই হতে পারে না। আইনের মুখ্য উদ্দেশ্য কি? মানে আপনি যেহেতু বলছেন আইন আনার ক্ষেত্রে, আইনের মুখ্য উদ্দেশ্য কি? আইনের মুখ্য উদ্দেশ্য হলো মিনিমাইজেশন অফ সোশ্যাল ফ্রিকশন, অর্থাৎ মানুষ থাকলে তার মধ্যে দ্বন্দ্ব থাকবে, সেই দ্বন্দ্বকে মিনিমাইজ করা হচ্ছে আইনের মুখ্য উদ্দেশ্য। দেখুন, আমরা যে বলি জাস্টিস, হ্যাঁ, অ্যাবসলিউট জাস্টিস বলে কিছু হয় না। আমরা যে জাস্টিস পাই সেটা হচ্ছে আপেক্ষিক জাস্টিস। তার মানে বিচার ব্যবস্থা আপেক্ষিক একটা সুরাহা বা একটা স্বস্তি দেওয়ার চেষ্টা করা হয়। হ্যাঁ, একদমই। তার কারণ হচ্ছে, দেখুন, অ্যাবসলিউট জাস্টিস বলে তো কোনো বস্তু হয় না, এবং আপনি যদি মনে করেন যে সব কিছু মানে একদম প্রপার জাস্টিস হয়, সেটাও হয় না। সেই জন্য আমি মনে করি এটা আপেক্ষিক জাস্টিস ডেলিভারি সিস্টেম, সেটা হচ্ছে কেন রিলেটিভ জাস্টিস ডেলিভারি সিস্টেম কেন সেটা বলছি। তার কারণ যে ওই যে বললাম মিনিমাইজেশন অফ সোশ্যাল ফ্রিকশন, সেটা মূল উদ্দেশ্য থাকে। সেই জন্য দেখবেন এই যে হাইকোর্টকে কোর্ট অফ ইকুইটিও বলা হয়। তেমন অনেক ক্ষেত্রে দেখবেন, যেমন উদাহরণ দিই একটা, অনেক সময় হয় কি, মানে ধরুন কোনো একটা ইললিগ্যালিটিস বলিনি, কিন্তু ইররেগুলারিটিস হয়েছে এবং সেটা অনেকটা টাইম স্প্যানটা পেরিয়ে গেছে। তারপরে দেখুন কোর্ট দেখবেন এন্টারটেন করে না, বলবে যে অনেক এতদিন পরে এসছো, এন্টারটেন করছি না। যিনি ধরেন ডিপ্রাইভ হয়েছে, তিনি বলবেন ওখানে তো ইররেগুলারিটিস হয়েছে, আমি 20 বছর পরে এসছি বা 25 বছর পরে এসছি, তাতে কি অ্যাকচুয়ালি ইররেগুলারিটিস হয়েছে, কিন্তু আদালত সেটা এন্টারটেন করলো না। তাহলে সেই মানুষটি ভাবলেন যে সে ডিপ্রাইভ হয়েছে, তিনি ভাবলেন যে প্রপার জাস্টিস হলো না, কিন্তু আদালত তার পিটিশনটাকে ডিসমিস করে দিল। কেন? তার কারণ হচ্ছে যে এতদিন পরে আমি আর স্থবিরতাটাকে নষ্ট করব না, মানে যে স্থিতিশীল ব্যাপারটা আছে সেটা সেই ব্যাপারটাকে নষ্ট করল। আদালত তখন একটা কোর্ট অফ ইকুইটি হিসাবে কাজ করল। এবার সেই মানুষটির ক্ষেত্রে এটা প্রপার জাস্টিস হলো না, কিন্তু এটা সামগ্রিকভাবে গোটা ব্যবস্থাতে একটা ইকুইলিব্রিয়াম অর্থাৎ স্থিতিশীলতা বজায় থাকে। সেই জন্যই বললাম আইনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মিনিমাইজেশন অফ সোশ্যাল ফ্রিকশন। একদম মানে আপনি দেখুন
এই যে ধরুন খুন হচ্ছে, বিচার হচ্ছে, শাস্তি পাচ্ছে, তারপরে কি সমাজে আর কোনো খুন হয় না? এটা কেন করা হয়? তার কারণ একটা, আপনি বলতে পারেন একটা উদাহরণ তৈরি করা হয়, এবং যাতে এটা দৃষ্টান্ত দিয়ে আর 5 জন সেটা না করে, এটা একটা দিক থাকে। আর সমাজে যাতে কোনোভাবেই এই মানে ইললিগালিটিস গুলো সেটা প্রিভেল না করে, ফলে এই উদ্দেশ্য নিয়ে কিন্তু এই বিচার ব্যবস্থা চলে, এই প্রক্রিয়াটাই চলতে থাকে। একজন যখন মক্কেল আপনার কাছে আসেন বা দরজায় ঠক ঠক করে কড়া নেড়ে বলে আসতে পারি, আমার একটা কেস আছে, তখন কি মনে হয় যে ক্লায়েন্ট আসা মানে একটা নতুন মামলা শুরু হওয়া, একটা নতুন বিষয় শুরু হওয়া, না একগুচ্ছ টাকা আসা? না, দ্বিতীয়টা কখনোই মনে হয় না, এবং সেই জন্যই প্রতিদিন এই যে নতুন উদ্যম নিয়ে যায়। মানে একটা, আমি মনে করি একজন মানুষ সেটা সে তার নতুন সমস্যা নিয়ে আসছে। কারণ আমি দুটো জায়গার কথা আমি প্রায়শই বলি, এবং সেটা আমার চেম্বারে প্রায়শই আমার জুনিয়রদের বলি, যারা আমার বন্ধু বান্ধব আসেন তাদের বলি, ক্লার্কদের বলি, ইন্টার্নদের বলি, যে মানুষ দুটো জায়গায় শখ করে আসেন না। একটা হচ্ছে আদালতে, একটা হচ্ছে হাসপাতালে। আদালতে যিনি এসছেন তিনি সমস্যা নিয়ে এসছেন, ফলে যে সমস্যা নিয়ে এসছেন সেই সমস্যা থেকে তার মতো করে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে যাতে সমাধান দেওয়া যায়, এটা একটা উদ্দেশ্য থাকে। দ্বিতীয় একটা বিষয় থাকে, সেটা হচ্ছে আমার, এটা তো গেল যিনি আসলেন তার পার্ট, তার সমস্যা এবং তার সমাধান। আমার পার্টে যেটা থাকে সেটা হলো, এই যে সমস্যা এলো, প্রথমে যেটা দেখি, প্রথমে তার ফ্যাকচুয়াল আসপেক্টটা দেখি। আমাদের সেই জন্য আইন যখন পার্টি নিই, এই ক্লায়েন্ট ইন্টারভিউ এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা যখন প্রফেশনাল এথিক্সের যে সাবজেক্টটি ছিল সেখানে যখন পড়ি, তখন এই ক্লায়েন্ট ইন্টারভিউ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সেই সময় পড়েছিলাম। পরে যখন চর্চা করতে আসি তখন দেখেছি না, ক্লায়েন্ট ইন্টারভিউ এর মাধ্যমে, অর্থাৎ তার কাছ থেকে জেনে নিয়ে কত মামলা জিতেছি, মানে জাস্ট ক্লায়েন্ট ইন্টারভিউ এর উপর ভিত্তি করে, মানে তার কাছ থেকে তখন অনেকে তো আর একদম কনসাইজ ওয়েতে পুরো বিষয়টি বলতে পারবে তা তো নয়। তাকে জিজ্ঞাসা করে করে তার প্রেক্ষিত থেকে জিজ্ঞাসা করে করে বিষয়টাকে বের করে আনতে হয়। তারপরে সেটাকে তার সঙ্গে আইন দিয়ে সেটাকে ফ্যাকচুয়াল আসপেক্টে একটা ড্রাফট তৈরি করে তারপরে আদালতে প্লেস করা হয়। তো এই ক্ষেত্রে মানে আমার পক্ষ থেকে যেটা থাকে সেটা হচ্ছে শিখবো নতুন কিছু। তার কারণ ধরুন কেউ একটা নতুন ধরনের সমস্যা নিয়ে এলো, তার জন্য আমাকে নতুন ধরনের আইন দেখতে হলো, সেই সম্পর্কিত কি কি কেস ল আছে সেটা দেখতে হলো, সেটা পাঠ করতে হলো। তারপরে সেই আইন, সেই কেস ল, সেগুলোকে নিয়ে, সেগুলোকে ভেবে সেই মতো ভেবে ড্রাফট তৈরি করলাম। তারপরে সেটার প্রেক্ষিতে আদালতে গিয়ে সওয়াল করলাম। এই যে এই যে যাত্রাপথটা, এটা আমার জন্য খুব ইন্টারেস্টিং। মানে বিশেষ করে নতুন ধরনের মামলা এলে এবং সেখানে যদি মানে রিসার্চের সুযোগ থাকে, তাহলে এটা আমার জন্য অত্যন্ত ইন্টারেস্টিং। এবং আপনাকে আমি বলি, মানে এটা কোনো, আপনি বলতে পারেন যে আমি কোনো উন্নাসিকতা থেকে বলছি না বা আত্মপ্রচারের জন্যও বলছি না। এবং অনেক হয়েছে, এরকম অনেক ক্ষেত্রেই হয়েছে যে ধরুন নতুন ধরনের মামলা এসছে, কোনো ফিজ নেই, শুধুমাত্র শিখবো বলেই মামলাটা গ্রহণ করেছি এবং সেটা নিয়ে মামলা করে দেখেছি, এবং অনেক মানে বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়েছে। হয়তো কিছুটা হয়তো সেই জন্য মানুষ হয়তো চেনে বা জানে। ফলে এই যে বিষয়টা, এটা আমার জন্য অত্যন্ত ইন্টারেস্টিং। এবং নতুন ধরনের আইন শিখবো, নতুন ধরনের সমস্যা এলে, যেমন ধরনের মানে যে কোনো প্রবলেম নিয়ে কেউ এলো, ধরুন সেটা একটা চেনা প্রবলেম, তো সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি, ধরুন আমাদের চেম্বারে তো এখন যেহেতু কম্পিউটার, ঠিক, হ্যাঁ, মানে ধরুন ব্রিফ, সেই ধরনের ব্রিফ আছে, হয়তো কোনো একটা জুনিয়রকে অ্যাসাইন করলাম যে তুমি এটা ড্রাফটটা রেডি করো, তারপরে আমি সেটেল করবো। তো সে প্রাইমারিলি সে বসে শুনলো যে মক্কেল বলছে, তারপরে সে প্রাইমারি রেডি করে আসে। তারপরে কিন্তু যখন নতুন প্রবলেম আসে, তোর পুরোটাই আমি রেডি করি, মানে রীতিমতো গবেষণা করার প্রয়োজন হয়। অবভিয়াসলি সেটা কারণ ফ্যাকচুয়াল আসপেক্টে দেখে তারপরে তো আপনাকে সেই রিলেটেড কি কি আইন রয়েছে, প্রথম দেখা কি কি আইন রয়েছে, তারপরে সেই আইনের পক্ষে কি কি সুপ্রিম কোর্ট বা অন্য কোনো হাইকোর্ট বা দেশের বাইরে কোথাও এই ধরনের প্রেক্ষিতে কোনো প্রকার কেস ল হয়েছে কিনা, মানে আগে এই ধরনের বিষয় অ্যাডজুডিকেটেড হয়েছে কিনা, তাহলে সেই ক্ষেত্রে কি অ্যাডজুডিকেশন হয়েছিল, ফাইনাল জাজমেন্ট কি হয়েছিল, সেইটা দেখা, তারপরে সেটা নিয়ে আদালতে যাওয়া। ফলে এই যে যাত্রাপথটা, এটা আমার জন্য অত্যন্ত ইন্টারেস্টিং এবং এটা
হামেশাই করি এবং এটা করতে আমার ভালোও লাগে। তাহলে তৃণমূল সরকারের প্রতি আপনার তো কৃতজ্ঞতার অন্ত নেই। আপনি ঋণী তৃণমূল সরকারের কাছে। তার কারণ নতুন, নতুন ধরনের বিভিন্ন কেস এবং তার পাশাপাশি জ্ঞান এবং অর্থের ভান্ডার, অর্থাৎ একই সঙ্গে লক্ষ্মী এবং সরস্বতী লাভ হয়েছে ফিরদৌস শামীমের তৃণমূল সরকারের জন্য। ঋণী তো তৃণমূল সরকারের কাছে। দেখুন আমি এইভাবে দেখিনি, কোনোদিনই দেখি নাও। কিন্তু লক্ষ্মী সরস্বতী উভয়ই এসেছেন। দেখ- একদিকে আপনার জ্ঞানের প্রসারতা বৃদ্ধি হয়েছে, অন্যদিকে লক্ষ্যের প্রাচুর্যও বৃদ্ধি ঘটেছে। না, এইভাবে আমি বিষয়টাকে দেখি না। এবং আপনাকে আমি বলি, ধরুন মানে যিনি দিল্লিতে প্র্যাকটিস করছেন, বা যিনি ধরুন মুম্বাইতে প্র্যাকটিস করছেন, বা যিনি ধরুন পুনেতে প্র্যাকটিস করছেন, যে আইনজীবী, সেখানে তো তৃণমূল সরকার নেই। সেখানে কি একজন আইনজীবী তিনি সফল হচ্ছেন না, বা তার কাছে লক্ষ্মী সরস্বতী আসছে না? বিষয়টা এভাবে দেখি না। হয়তো এই ধরনের সমস্যা এসছে, সেই সমস্যার সাপেক্ষে মামলা করেছি, কিছুটা বলতে পারেন সফল হয়েছি, তাতে মানুষ সেইভাবে চিনেছে, না হয়তো বা অন্যভাবে চিনত। সম্প্রতি কুণাল ঘোষ তার টুইটার মানে এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন আপনি নাকি এসএসসির চাকরি প্রার্থীদের মানে কেস লড়ার জন্য অসংখ্য চাকরি প্রার্থীদের থেকে মানে একাধিক চাকরি প্রার্থীর থেকে অগন্তি টাকা নিয়েছেন, এমনকি একটি হোয়াটসঅ্যাপ চ্যাট সেটাও তিনি পোস্ট করে অনেক কিছু মন্তব্য করেছেন, যেটা এখন সমাজ মাধ্যমেই ভাইরাল। এই পরিপ্রেক্ষিতে কি বলবেন? কারণ এক্ষুনি আপনি বললেন যে আপনি অনেক কেসই আছেন যেগুলো লড়তে আপনি হয়তো তার পারিশ্রমিকও নেন না। একদমই, এর আগের বক্তব্যেই এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। আমি বললাম অনেক ক্ষেত্রে নিই না, কিন্তু কোনো ক্ষেত্রেই নিই না এটা কখনোই নয়। দেখুন আমি বলি, এই যে মামলাগুলো নিয়ে আজকে ধরুন সুপ্রিম কোর্টে গেছে, সেই মামলার কিছুজন ইনিশিয়াল যেটা সিঙ্গেল বেঞ্চে, কারণ মামলাগুলো সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্ট গেছে, আবার সুপ্রিম কোর্ট থেকে ফিরে এসেছিল, আবার সুপ্রিম কোর্টে গেছে, এই যে যাত্রাপথ। কিছু ক্যান্ডিডেট যারা প্রথম দিকে যখন সিঙ্গেল বেঞ্চে মামলা করতে আসেন তখন কিছু ফিস দিয়েছিল। তারপরে এদের তো অনেকেই আপনাদের পরিচিত, জিজ্ঞাসা করবেন। ইভেন যে ওই কুণাল ঘোষ যেখানে লিখেছেন তার নিচেই দেখুন যারা মামলাকারী তারাই লিখেছে কি দিয়েছে। হ্যাঁ হ্যাঁ সেটা হ্যাঁ হ্যাঁ এবার ওই জায়গাটায় আসছি, ওখানটায় আসছি। সেই জন্য বললাম এটা হচ্ছে এসএসসির মামলা, মানে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি। ওইখানে ওই গ্রুপটির নাম কি, মানে হাওড়া কি সামথিং নাম। এখন সেই মামলা আর এসএসসির মামলা এক মামলা নয়। দেখুন আমার চেম্বারে বর্তমানে বেশিরভাগ মামলাই হচ্ছে, এবং আমি যখন যেহেতু আমি শুধু এই যে এসএসসির এই মামলা বা প্রাইমারির এই মামলা যেগুলো সিবিআই হয়েছে, যেগুলোতে দুর্নীতির অভিযোগ রয়েছে, এই মামলাগুলোতে এলো এই রিসেন্ট। এই মামলার আগেও যখন এই মামলাগুলো ছিল না, আমি মূলত আমার কাছে যেহেতু বেশিরভাগ শিক্ষা, চাকরি, মানে এই সংক্রান্ত মামলা, বেশ কিছু ক্রিমিনাল মামলা, কিছুটা সব, মানে অনেকটা বলবো না, বেশিরভাগই কিন্তু আমার কাছে শিক্ষা, চাকরি এই সংক্রান্ত মামলা। এবং মূলত আমি রিট প্র্যাকটিস যেহেতু করি, সেহেতু এই ধরনের মামলা, পুলিশ ইনঅ্যাকশন, এই ধরনের মামলা বেশিরভাগ, এবং সেটা আগেও আসতো। এখন যদি বলেন যে কোনো শিক্ষা সংক্রান্ত মামলায় আপনি ফিজ নেবেন না, তাহলে আমার চেম্বারে ধরুন যতজন জুনিয়র রয়েছে, ক্লার্ক রয়েছে, তারা কি করবে? তাদের ফিজ গিয়ে দেবে, তাদের জীবনচর্যা কিভাবে সম্ভব হবে? একটা মামলা করতে গেলে কোর্টে একটা মিনিমাম ফিজ রয়েছে, তাকে বলা হয় কোর্ট ফিজ। একটা আজকের দিনে একটা ধরুন রিট পিটিশন, সেটা ধরুন 200 পেজের একটা রিট পিটিশন, 8 জন পার্টি। আপনি 200 পেজের রিট পিটিশন 8 জন পার্টিকে সার্ভ করতে গেলে 1600 পেজ আপনাকে জেরক্স করতে হবে। আপনি জিপি সার্ভিস করবেন, 2টো কপি লাগবে। আপনি এই যে খরচাটা, এই খরচাটা কে বহন করবে? এই খরচা যদি ধরুন কোনো আইনজীবী বলেন তিনি নেন না, বা তিনি যদি না নেন, তাহলে তাকে অন্য কিছু করতে হবে, হয় গরু চুরি করতে হবে, না বাড়ি চুরি করতে হবে, না চাকরি চুরি করতে হবে। দেখুন আমি এই ক্ষেত্রে, যেমন ধরুন এসএসসির ক্ষেত্রে বলি, দেখবেন ওই শ্বেতাবদ্দিরই লেখাছে, ওই শ্বেতাবদ্দিন, লক্ষ্মীটুঙ্গা, এদের অ্যাড্রেস তো যে কেউ পাবে। জিজ্ঞাসা করে শ্বেতাবদ্দিন দেখবেন ওই কমেন্টেই লিখেছে যে সে কত টাকা দিয়েছে বা অন্য কেউ কত টাকা দিয়েছে। এই এসএসসির মামলা নিয়ে, এই ধরনের এই সিবিআই সংক্রান্ত মামলা নিয়ে কতবার আমাদের দিল্লি যেতে হয়েছে বলুন? একবার দিল্লিতে যাতায়াতের প্লেন ফেয়ার কতটা, সেখানে আমি দেখুন আমি নিজেও বলেছি এবং বলতে বাধ্য হয়েছে, না বলার কোনো প্রয়োজন ছিল না, এবং সেটা কোনো আত্মপ্রচারের জন্যও না বা উন্মাসিকতা থেকেও নয়।
এই যে ধরুন এই যে এসএসসির মামলাতে যতবার গেছি তার যে ফিস সেটা হিউজ ফিস হয়। এবং শুধু তাই না, আমার ধরুন একটা বিশ্বাস আছে, সেই বিশ্বাস থেকে মনে করি রাজনৈতিক বিশ্বাস, যে হয়তো সেখানকার অ্যাকোমোডেশন, সেখানে হয়তো তাদের হয়তো দু একটা অ্যাকোমোডেশন রয়েছে, আমাকে বলেনি তা কিন্তু নয়, বলেছে যে এখানে থাকতে পারেন আপনি। আমি কিন্তু কোনোদিন একটি দিনের জন্য আমি নিজের পকেটের পয়সা খরচা করে প্লেন ফেয়ার দিয়েছি, নিজের পকেটের পয়সা খরচা করে আমি হোটেলে থেকেছি। তার একটাই কারণ, যে আমি কোনোভাবেই যাতে কেউ কোনোভাবে আমাকে এটা না বলতে পারেন, দ্বিতীয় কথা কেউ আবিষ্ট না করতে পারেন। সেই জন্য আমি ডিটারমিন করেছিলাম এই মামলাগুলোতে কোনোভাবেই কেউ যাতে ইনফ্লুয়েন্স না তৈরি করতে পারে। ওই যে বললাম, আমার ওই পেশাগত সত্তার ক্ষেত্রে আমি কোনো পরিচিতি রাখতে চাই না। এবং আপনাকে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, দেখুন আমার কাছে এটা ভাববেন না যে শুধুমাত্র একটা পন্থার লোক আসে। আমার কাছে তৃণমূলও আসে, বিজেপিও আসে, সিপিএমও আসে, আরএসপিও আসে, সিপিআইও আসে, আমার কাছে সকলেই আসে। কারণ আপনি কি মনে করেন না যে তৃণমূলের কেউ ডিপ্রাইভ? তৃণমূলের বেশিরভাগ অংশটাই ডিপ্রাইভ। বিজেপি, সিপিএম আরও স্বাভাবিকভাবেই ডিপ্রাইভ হবে। কিন্তু আমার কাছে আসে সকলেই। সেই জন্য আমি কোনো রাজনৈতিক কোনো প্রকার কোনো সুবিধা নিই না। আমি ইভেন মানে আপনি যেহেতু বললেন আমার পরিচিতি, আমি ইভেন আমার রাজনৈতিক কোনো কাজে যেতে যাই, অনেক সময় যারা ধরুন বাম চর্চা করেন, যা বামপন্থার চর্চা করেন, তারা জানেন যে ধরুন কোনো জায়গায় দূরে গাড়ি নিয়ে গেলে হয়তো অনেক সময় তেলের খরচ দেন, অনেক ক্ষেত্রে দেন। ক্ষেত্রে এটা বলাটা উচিত নয়, তবুও বলছি। আমি কোনোদিন এটা আমি ঠিক করে রেখেছিলাম, কোনোদিন নেব না। কেন নেব না? তার কারণ যতদিন আমি নিজের আয় করতে পারবো ততদিন আমি কোনোদিন নেব না। আমার মানে একদম সিম্পল ফান্ডা হচ্ছে, আমি পেশা থেকে আয় করব এবং আমি আমার যে নেশা সেখানে ব্যয় করব। আমার ক্ষেত্রে সেক্ষেত্রে সেই নেশাটা কিছুটা বলতে পারেন রাজনৈতিক চর্চা, সামাজিক চর্চা, সেটা আমার নেশা। সেই নেশার জায়গা থেকে আমি মানে ওটাকে ব্যয় করি এবং সেখানে আমি মনে করি যে, এবং সেটাই হতো। এবং মানে আমি সত্যি একসময় আপনি এরা মানে অনেক যারা একটু বয়স্ক আইনজীবী তাদের কাছে শুনতে পাবেন যে একসময় যখন এই মানে বিধানসভা বা লোকসভার ভোট হতো, তখন ভালো কাউন্সিল পাওয়া যেত না কলকাতা হাইকোর্টে। কেন? তার কারণ বেশিরভাগ জনই তারা কোনো না কোনো রাজনীতি তারা হতে পারে, তারা সবাই যে বামপন্থী ছিলেন বা সবাই যে কংগ্রেস ছিলেন তা নয়, সব উভয় পক্ষেই ছিলেন। তারা বিভিন্ন জায়গায় ধরুন কেউ ভোটে দাঁড়াচ্ছেন, কেউ ভোট প্রচার করছেন, ভালো কাউন্সিল পাওয়া যেত না ভোট পিরিয়ড। তার কারণ তারা সেই সময় পেশাতে আয় করতেন, তারা তাদের যে নেশা রাজনীতি সেখানে ব্যয় করতেন। আজকের দিনে দাঁড়িয়ে ক্রাইসিস কি জানেন? ভালো আইনজীবীরা রাজনীতিতে আসতে চাইছেন। আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে খুব বেশি, কিন্তু ট্রেন্ডটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। আমি মনে করি এটা আরো বেশি পরিবর্তন হওয়া উচিত এবং রাজনীতিতে বিভিন্ন পেশার মানুষ আসা উচিত। শুধুমাত্র যে আইনজীবী বা সাংবাদিক আসছেন তা নয়, আইনজীবী, সাংবাদিক, চিত্রশিল্পী, চিকিৎসক সকলেই আসুন। একজন রিক্সাওয়ালা আসুন, একজন কৃষক আসুন, একজন মজদুর আসুন, সকলেই আসুন। তাতে এই যে রাজনীতির যে পরিমণ্ডল সেটাও যেমন আরো বিস্তৃত হবে। এবং রাজনীতি কিন্তু অনেক কাছ থেকে সমাজটাকে দেখতে পাবে। আর যে কথা বলছিলাম, যে ওই যে বলছিলেন না কুণালবাবু, যে আয়, সেটা হচ্ছে যে দেখুন একজন আইনজীবী কি ফিজ নেবেন সেটা সম্পূর্ণভাবে তিনি ঠিক করেন। এবং আইনজীবীর আয়, আমরা যখন পেশায় ঢুকি তখন ধরুন এক একজন এক এক রকম ভাবে পেশাটাকে দেখতো। তো কেউ ধরুন এটা এই যেমন বলছিলেন টাকার অঙ্কে দেখা, তখন তাদের মানে মানে একটা মানে খুব কথিত মানে আপনি বলতে পারেন প্রবাদ রয়েছে যে স্কাই ইজ দ্য লিমিট। সেই জন্য আমি দেখবেন দেখিয়েছি যে এক দিল্লির এক আইনজীবী, যিনি এই নিয়োগ সংক্রান্ত মামলাতে তিনিও অ্যাপিয়ার করেছেন, তার স্ত্রী দিল্লির একটি রোডে বাংলো কিনছেন 160 কোটি টাকা দিয়ে। আমি ইভেন তৃণমূল কংগ্রেসের এক সাংসদের উদাহরণ দিয়েছি, কিন্তু আমি বলছি না যে তিনি কোনো বেআইনি কিচ্ছু না, একদমই না। তিনি যদি, আমি মনে করি তিনি যদি পেশায় সর্বক্ষণ দিতেন, এর থেকে অনেক বেশি টাকা আয় করতে পারতেন। সে কি আয় করবে সেটা নির্ভর করে সম্পূর্ণভাবে, আমি মনে করি এই পেশার ক্ষেত্রে দক্ষতার উপর। এই এমন অনেক আইনজীবী আছেন, সুপ্রিম কোর্টে রয়েছেন, যারা দৈনিক 1 কোটি টাকার থেকে বেশি আয় করেন। হয়তো শুনলে অনেকে মনে হতে পারে হ্যাঁ এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব, এই পেশাতেই সম্ভব। এর জন্য কোনো শিল্পপতি হওয়ার প্রয়োজন নেই, কোনো ব্যবসায়ী হওয়ার প্রয়োজন নেই।
আপনি পেশাতে এই জন্যই তো কথায় বলে আইনজীবী, তারা তো আইনটা শিখেছেন, জীবিকা পরিশ্রম করেছেন এবং জীবিকা হিসেবে ব্যবহার করছেন। যেই সব চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন তারা কি সুরাহা পাবে কি মনে হয়? অবভিয়াসলি সেই জন্যই তো এই লড়াইটা, তো সেই জন্য দেখুন এই মূল লড়াইটা ছিল কিন্তু যারা ওই যে বললাম প্রথম দিন যেদিন ওই আমার চেম্বারে এসেছিল, সেদিন তাদের স্বপ্ন ছিল চাকরি পাওয়া, তাদের স্বপ্নকে সফল করার জন্য এই লড়াই। দেখুন আমাদের দেশে না কিছু প্রতিষ্ঠিত আইন রয়েছে, কি প্রতিষ্ঠিত আইন, যেমন সার্ভিস লয়ের ক্ষেত্রে আপনি বলতে পারেন যে ধরুন যে পরিমাণ ভ্যাকেন্সি সরকার ডিক্লেয়ার করলো, আদালত বলতে পারে না যে তুমি 5,000 করেছো, তোমাকে আরো 20,000 অ্যাপয়েন্ট করতে হবে। এটা আদালতের কাজ নয়। আদালত কি দেখবে যে 5,000 যে ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয়েছে, সেই 5,000 ভ্যাকেন্সির মধ্যে আপনি যদি 5,000 জনকে অ্যাপয়েন্ট করেন, সর্বোৎকৃষ্ট 5,000 জনকে অ্যাপয়েন্ট করতে হবে। যখন এরা মামলা করতে আসে তাদের মূল কথাই ছিল যারা অ্যাপয়েন্টেড হয়েছে তারা সর্বোৎকৃষ্ট প্রার্থী নয়, এবং সেটা আদালতে কিন্তু প্রতিষ্ঠা করতে সফল হয়েছে। আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিই, এবং আপনাদের এই যে বলি না যে কিছু প্রতিষ্ঠিত আইন রয়েছে, এর আগের পর্বে আমি বলছিলাম যে সময়ের ব্যবধানে দেখবেন অনেকে যারা ধরুন আমাদের বিরুদ্ধচারণ করতে চায় তারা বলে এর তো প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, তারপরে কি করে ওই বিচারপতি এই ধরনের রায় দিলেন। আমি আপনাকে বলি এই ধরনের মামলাগুলো যখন প্রথম করতে গেছিলাম, আমার প্রথম মামলাটি কিন্তু এই বিচারপতি কিন্তু ডিসমিস করে দিয়েছিল, খারিজ করে দিই। হ্যাঁ একদম খারিজ করে দিয়েছে। পরের দিন আমি গিয়ে আমি শুধু জাস্ট বলেছিলাম, এবং তিনি বলেছিলেন যদি ভুল বলো কিন্তু কষ্ট ইম্পোজ করবো। আমি বললাম মাইলর্ড তোমাকে শুধু আমি একটা পাতা দেখাবো, তারপরে তুমি আমাকে যা পারো তাই করো। আমি কি দেখিয়েছিলাম? আমি দেখিয়েছিলাম কখন আমার নলেজে এলো, এই তথ্যটা কখন আমার নলেজে এলো দেখালাম, তারপরে বললাম যে হ্যাঁ প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। কিন্তু এটা কখন আমার নলেজে এলো? যখন আমি রিপ্লাইটা পেলাম। তার কারণ অথরিটি এই যে প্যানেল উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করেন, আমার নলেজে আসার পরেই তো আমি মামলা দায়ের করব, এবং সেটাই করেছি। এবং সেই জন্য তুমি আমাকে অন্ততপক্ষে অথরিটিকে এইটুকু বলো যে এই আমি যা বলছি সেটা সঠিক নাকি বেঠিক। আদালত রিপোর্ট ফাইল করতে বললো, এসে বলে ভুল হয়ে গেছে। এবার একটার পর একটা মামলা নিয়ে যায়, প্রতিটি ক্ষেত্রে বলে ভুল হয়ে গেছে। আদালত তখন আমি আদালতকে বলি যে ভুল কাকে বলবো। কিন্তু রুবি যে প্রশ্নটা করছিল সেই প্রশ্নটা আমাদের গোটা বাংলার প্রশ্ন। অবশ্যই যারা মেধার ভিত্তিতে চাকরি পাননি বলে যারা মনে করছেন, অত্যন্ত লড়াই করছেন প্রতিদিন, তাদেরও প্রশ্ন, তাহলে এরা কি চাকরি পাবেই? পাওয়া উচিত। কেন উচিত বলি, এই জন্যই বললাম যে 5,000 জন যোগ্যতম ব্যক্তিকে চাকরি দেবেন। এবার ধরুন আপনি 200 জনকে আপনি অ্যাকর্ডিং টু মেরিট দিয়েছেন, আর বাকি 4,800 জনকে অর্থের বিনিময়ে দিয়েছেন বা অন্য কোনো কনসিডারেশনে দিয়েছেন। এই যে 4,800 জনকে আপনি অলরেডি তো দিয়েছেন, মানে আপনার দেওয়ার ইচ্ছে ছিল, সেই 4,800 জনকে তাদেরকে রিপ্লেস করে যারা যোগ্যতম ব্যক্তি ওই নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করেছে তাদেরকে দিতে হবে। এবং আপনাকে আমি একটা কথা স্মরণ করিয়ে দিতে চাইব, এই যে ধরুন যখন সিঙ্গেল বেঞ্চ একটার পর একটা মামলায় যখন এই যে একজনকে চাকরি মানে কোট আনকোট খেয়ে নিচ্ছিল, অর্থাৎ চাকরিগুলোকে বাতিল করছিল, তখন একটি মামলা হয়েছিল। সেই মামলায় কি বলেছিল? সেই মামলায় তাদের বক্তব্য ছিল আমরা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করিনি, আমরা এখনো পর্যন্ত আমরা যোগ্যতম ব্যক্তি, আমরা যোগ্য ব্যক্তি, আমরা আমাদের সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, আপনারা এই যে পদগুলো খালি হচ্ছে ওখানে এই সিলেকশন প্রসেস থেকে যারা পার্টিসিপেট করছে তাদের থেকে অ্যাপয়েন্ট করবেন না, এটা ক্যারি ফরওয়ার্ড করুন, অর্থাৎ পরের সিলেকশনে ক্যারি ফরওয়ার্ড করুন, এই বলে তারা ডিভিশন বেঞ্চে একটা মামলা করে। সেই মামলায় কিন্তু তারা হেরে যায়, অর্থাৎ সিটটি ক্যারি ফরওয়ার্ড হবে না। এটা কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, অর্থাৎ প্যানেলভুক্ত যারা মেধার ভিত্তিতে রয়েছেন, যারা এখনো চাকরি পাননি এবং অভিযোগ মোতাবেক অন্যায়ভাবে যারা চাকরি পেয়েছেন, সেই জায়গায় তারাই প্লেস হওয়া উচিত। এবং শুধু তাই না, এই জন্যই আমি এই উদাহরণটি দিলাম। উদাহরণ শুধু নয়, এটা আসলে ঘটেছে। এবং শুধু তাই নয়, সেই মামলায় একজন বিখ্যাত আইনজীবী তিনি সওয়াল করেছেন। Gauridevi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. আমরা একদম শেষ অংশে চলে আসছি। কোথাও এসএসসি, কোথাও নেট, কোথাও নেট, ইউজিসি
নেট, কোথাও বা অন্য কোনো পরীক্ষা। কোথাও কি মনে হচ্ছে রাজনীতিতে শিক্ষা বা শিক্ষা সংক্রান্ত নিয়ম অথবা প্রবেশিকা পরীক্ষা নিয়ে রাজ্য এবং কেন্দ্র যেহেতু উভয় পক্ষই এই বিষয়ে কাঠগড়ায় দাঁড়াচ্ছে, তাহলে আমি ধরে নেব যে সমাজে শিক্ষার প্রতি অনীহা বা শিক্ষাব্রতী মানুষের রাজনীতি বা নেতৃত্বে দেওয়ার সংখ্যা কমে গেছে। এক কথায় বলতে গেলে সিংহাসনে এখন মূর্খরাই রয়েছে, সেই জন্যেই এই অবস্থা। আমার কথা নয়, আপনি তো জানেন। না, আমি বলি, দেখুন, আসলে আমি অন্যভাবে এই বিষয়টাকে দেখেছি এবং আমি অন্যভাবেই অনেক সময় বলার চেষ্টা করেছি। সেটা হচ্ছে এই যে শিক্ষা, এই শিক্ষাকে একটা বেসরকারীকরণের প্রচেষ্টার এটা এক একটা রূপ দেখছেন। আগে শিক্ষার দান করত শিক্ষকরা। আপনি দেখুন কিভাবে সেই জায়গা থেকে পরিবর্তন হচ্ছেন। প্রথমে শিক্ষা দান ছিল, তারপরে শিক্ষকতা একটা পেশা হলো, তারপরে এখন একটা চাকরি হয়ে গেছে, শিক্ষকের চাকরি হয়ে গেছে। দেখুন, আমি সময়ের সাপেক্ষে নিশ্চিতভাবে একজন শিক্ষক সে তো আর ধরুন মানে শুধু শিক্ষা দান করবেন, কোনো কিছু পাবেন না, তার সংসার চলবে, এটা কখনোই হতে পারে। বলো তুমি আইনজীবী হিসেবে ফিজ নাও আর শিক্ষকদের ক্ষেত্রে না, কখনোই না। আমার পিতাও একজন শিক্ষক। শিক্ষক সে তার শিক্ষাদান করবেন, পরিবর্তে মাইনে পাবেন, এর মধ্যে অবশ্যই। কোনো ভুল নেই। কিন্তু এই যে শিক্ষকতার মতো একটা মহান পেশাকে এটাকে একটা মানে এটা কমোডিটির সঙ্গে জুড়ে দিতে হবে। শিক্ষাকে দেখুন, আজকে শিক্ষা একটা বিজনেস মডেল হয়ে গেছে। এই যে বিজনেস মডেল তৈরি হয়েছে সেটাতে কিন্তু কর্পোরেট পুঁজির কিন্তু একটা চোখ রয়েছে। আপনি যদি আমি আমার রাজ্যের সাপেক্ষে যদি আপনাকে বিচার করতে বলি তাহলে দেখবেন, ধরুন গোটা রাজ্যে আপনি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সর্বমোট সম্পদের পরিমাণ যদি আপনাকে অ্যাসেস করতে বলি তাহলে দেখবেন সেটা কয়েক লক্ষ কোটি টাকা। স্কুলের জায়গা, স্কুলের বিল্ডিং, তার তার সমস্ত আসবাবপত্র, সমস্ত কিছু মিলে আপনি দেখবেন কয়েক লক্ষ কোটি টাকার সম্পদ, সেটা তিল তিল করে তৈরি হয়েছে। সরকারি স্কুলে বা সরকার পোষিত স্কুলে সঠিক শিক্ষা হয় না, সঠিক মানের শিক্ষা হয় না। এটা যদি সমাজের চাউর থাকে তাহলে কি হবে? আস্তে আস্তে স্কুলগুলো বন্ধ হয়ে যাবে। হয়েছে, অনেক স্কুল বন্ধ হয়েছে। আপনি ধরুন শহর কলকাতায় কতগুলো সরকারি মাধ্যমিক স্কুলে আপনার আমার ছেলে যায় বলুন তো? এই যে ধরুন শহর কলকাতার কলেজ স্ট্রিটের মতো জায়গায় একটা ধরুন স্কুল বিল্ডিং রয়েছে, তার মূল্য কত? কর্পোরেট পুঁজির চোখ কিন্তু এই শিক্ষার এই যে সম্পদের তার মানে infrastructure তার মানে আপনি বলছেন ঘোলা জলে কেউ কেউ মাছ ধরবে। ধর্মে তো অবশ্যই আমি এবং সেটা আপনি বলতে পারেন যে এটা তো আপনার অলীক কল্পনা। না, আমি অলীক কল্পনা একদমই নয়, সেটা নিশ্চিতভাবে সময় বলবে। এবং এই ক্ষেত্রে কি হচ্ছে, এই যে কর্পোরেট পুঁজির পথকে প্রশস্ত করার জন্য দুইভাবে দেখুন আয় হচ্ছে। এক, ধরুন শিক্ষকতার মতো পেশাতে এই কলঙ্ক জুড়ে গেল সাদা খাতার মাস্টার। এই সাদা খাতার মাস্টার তৈরি করে আয়, আবার কর্পোরেট পুঁজির হাতে এই শিক্ষার যে সম্পদ সেটাকে তুলে দিয়ে তার একটা পথ তৈরি করে সেখানেও কিন্তু একটা আয়ের ব্যবস্থা। এই উভয় প্রচেষ্টা কিন্তু এই শিক্ষকতাকে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছে এবং মানে এই শিক্ষা ব্যবস্থাকে, শুধু শিক্ষকতা বলাটা ঠিক হবে না, একদমই ঠিক নয়। এই শিক্ষা ব্যবস্থাকে এই অবস্থায় দাঁড় করিয়েছে কিন্তু এই কর্পোরেট পুঁজির এই যে হাতছানি, এবং সেই হাতছানি থেকে কিন্তু আমার দেশের রাজনীতিবিদরা নিজেদের এড়িয়ে রাখতে পারছেন না। ইভেন অনেকে, শুধুমাত্র রাজনীতিবিদ বলে আমি বলবো না, অনেকেই কিন্তু এই হাতছানি থেকে নিজেদের দূরে রাখতে পারছেন না। ফলে আমি মনে করি, সর্বদাই মনে করি, শিক্ষা এবং স্বাস্থ্য এটা বিনামূল্যে হওয়া উচিত এবং এর রাষ্ট্রের দায়িত্ব নেওয়া উচিত এবং প্রত্যেকের ক্ষেত্রে সমমানের শিক্ষা দেওয়া উচিত। দেখুন, আমাদের রাইট টু এডুকেশন এসছে, সংবিধানে অ্যামেন্ডমেন্ট এসছে, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন 6 থেকে 14 বছর বয়স্ক প্রতিটি শিশুকে রাষ্ট্রকে দায়িত্ব নিয়ে দিতে হবে, এটা সংবিধান বর্ণিত অধিকার। কিন্তু আপনি কি মনে করেন ভারতবর্ষের এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিটি 6 থেকে 14 বছরের শিশু সমমানের শিক্ষা পায়? মুম্বাইয়ের আম্বানির স্কুলে যে মানের শিক্ষা পায়, মুর্শিদাবাদের একটা গ্রামের স্কুলে 6 থেকে 14 বছরের শিশুকে সেই একই মানের শিক্ষা পায়, একই পরিকাঠামো পায়। তাহলে রাষ্ট্র ব্যর্থ হচ্ছে।
এই রাষ্ট্রীয় ব্যর্থতার জায়গা থেকে তখন এই যে আস্তে 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 স্পেস তৈরি হচ্ছে, আর সেই স্পেসগুলোকে অকুপাই করছে কিন্তু বিভিন্ন, আপনি বলতে পারেন যে বিভিন্ন গ্রুপ। সেটা শুধুমাত্র যে কর্পোরেট পুঁজি আছে তাই নয়, কর্পোরেট পুঁজি আছে, আরও কিছু বেনিফিশিয়ারি গ্রুপ। অবশ্যই মাফিয়া চক্র আছে, এখন শিক্ষা মাফিয়া বা এডুকেশন মাফিয়া চক্রের কথাও বলা হয়। অসংখ্য ধন্যবাদ ফেরদৌস শামীম, অনেক কথা আপনার কাছ থেকে জানলাম, অনেক অপ্রীতিকর প্রশ্নও আমরা করলাম। সবচেয়ে বড় কথা, আমাদের আইন এবং তার পাশাপাশি একজন আইনজীবী কিভাবে ভাবেন তার প্রশ্নের উত্তরও খুব সাবলীলভাবে দিয়েছেন। আমার মনে হয় যেভাবে সমস্ত কিছু এগোচ্ছে, সাংবাদিকতাও এগোচ্ছে, আইন এবং সাংবাদিকতা এখন পাশাপাশি চলছে। তার কারণ প্রত্যেকটা সাংবাদিকের দায়িত্ব আইন সম্পর্কে জানা, এবং শুধু সাংবাদিকদের নয়, সাধারণ মানুষদেরও জানা আইন উচিত। তার কারণ এই মুহূর্তে গভীর অন্ধকারে আলোর একমাত্র উৎসই কিন্তু আইন। আইনের প্রতি সেই জন্যে আমাদের অপার বিশ্বাস, আস্থা। অসংখ্য ধন্যবাদ ফেরদৌস শামীম আসার জন্যে। আশা করি আবার আপনাকে আমরা পাবো নিউজ রুমে। একদম ধন্যবাদ আপনার প্রতিটি দর্শককে এবং আপনাকে, আপনার পুরো টিমকেও, এবং এই ধরনের যে অনুষ্ঠান আপনারা পরিচালনা করেন সেই জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। আপনার ক্যামেরার সামনে যারা আছেন, ক্যামেরার পিছনে যারা আছেন, প্রত্যেককে ধন্যবাদ। থ্যাংক ইউ।